আচ্ছা, আজকে আমরা একটু লোড কম নেব। আগের দিন যে টপিকটা বাকি ছিল, আজকে শুধু সেই টপিকটাই পড়ব। ঠিক আছে? শুধু আমরা পরিমাপ পদ্ধতিতে এই অধ্যায়ে শুধুমাত্র আজকে ওজন পরিমাপের জন্য যে প্রসিডিওর মানে তুলাযন্ত্র সম্পর্কেই জানব। আচ্ছা, এর পরের লেকচারে বাকি যে টপিকগুলো আছে সেগুলো আমরা করব। ঠিক আছে? আজকে একদম লাইট লেকচার। তো আজকের লেকচারে প্রথম যে টপিকটা আমরা জানব সেটি কি? ওজন বাক্স। আচ্ছা, পরের লেকচারে বাকি টপিকগুলো ছাড়াও আর খুচখাচ যদি কিছু বাকি থাকে সেগুলো আমরা টুকটাক করে শেষ করে দেব। আচ্ছা, কী কী টপিকগুলো জানবো সেগুলো দেখে নিই। ওজন বাক্স জানবো, ভরের পরিমাপ করার জন্য দুটো ভরের পরিমাপক যন্ত্র পড়ব। একটা হলো তুলাযন্ত্র পড়ব, তারপরে ভারের পরিমাপ করার জন্য স্প্রিং ব্যালেন্স পড়ব, তারপর কার্যপ্রণালী পড়ব, তারপর রিস্ক সিস্টেম পড়ব, সতর্কতা পড়ব, নির্ভুলতা পড়ব, সুবিদিতা পড়ব, দৃঢ়তা পড়ব, স্থিতি পড়ব, সীমা পড়ব, ত্রুটিপূর্ণ তুলাযন্ত্র পড়ব। আচ্ছা, এই যে স্প্রিং ব্যালেন্সটা দিয়ে আমরা কি মাপি? বস্তুর ভর মাপি না ভার মাপি, নাকি ভারের সমতুল্য ভর মাপি, সেটাও আমরা বুঝবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমেই আসবে ওজন বাক্স। দেখো, পরীক্ষাগারে ভর মাপার জন্য কি করা হয়, একটা কাঠের বাক্স থাকে, তার মধ্যে কিছু ওয়েট থাকে। ওয়েটগুলো কি? নির্দিষ্ট ভরের কিছু সুনির্দিষ্ট বাটখারা। এবার এই বাটখারাগুলো সাধারণত দু টাইপের ম্যাটেরিয়ালের হয়, কিছু থাকে অ্যালুমিনিয়ামের আর কিছু থাকে পেতলের। প্রথমে অ্যালুমিনিয়ামের তৈরি যে বাটখারাগুলো হয় সেগুলো সম্পর্কে একটু জানবো। আচ্ছা, প্রথমে জানি বাটখারাগুলোর ভরের অনুপাত। বাটখারাগুলো 1:2:2:5 এই ভরের অনুপাতে থাকে। যেমন আমাদের যে কয়েন হয়, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, এরকমভাবেই বাটখারাগুলো অনুপাত থাকে। বলা যায় তাহলে কেন এরকম অনুপাত থাকে? যদি আমাদের 1 থেকে 10 অবধি প্রত্যেকটা সংখ্যাকে দরকার, তাহলে মাত্র এই 4টে ভরকে ইউজ করে 1 থেকে 10 অবধি আমরা প্রত্যেকটা ভরকে, প্রত্যেকটা সংখ্যাকে আমরা পাবো। যেমন যদি আমাদের 3 দরকার হয়, 3 কী করে পাবো? 1+2। 4 দরকার হলে 2+2। 5-এর তো নিজেই উপস্থিত। 6 দরকার হলে কী করবো আমরা? 5+1। 7 দরকার হলে আমরা কী করবো? 5+2। 8 দরকার হলে আমরা কী করবো? 5+2+1। 9 দরকার হলে আমরা কী করবো? 5+2+2। আর যদি 10 দরকার হয় তাহলে আমরা কী করবো? 1+2+2+5। অর্থাৎ শুধুমাত্র এই 4টি সংখ্যা ইউজ করে আমরা 1 থেকে 10 অবধি প্রত্যেকটা সংখ্যা পেতে পারি। তার জন্য যখনই কোনো অনুপাত ইউজ করা হয়, তখন সেগুলো থেকে যদি আমাদের সম্পূর্ণ মানটা পেতে হয়, তাহলে আমরা 1:2:2:5 অনুপাতে ইউজ করব। আচ্ছা, তাহলে বাটখারাগুলোর মধ্যে প্রথমে কি আসবে? প্রথমে আসবে অ্যালুমিনিয়ামের বাটখারা। অ্যালুমিনিয়াম ধাতুর বাটখারা। অ্যালুমিনিয়াম ধাতুর বাটখারাতে সবার প্রথমে যেটি আসবে সেটি হলো 10 মিলিগ্রাম ভরের বাটখারা। তাহলে 10 মিলিগ্রাম মানে 1, তাহলে 1:2। তাহলে 1-এর যদি 10 মিলিগ্রাম হয় তাহলে 2 ইকুয়াল টু কত হবে? 20 মিলিগ্রাম। তাহলে আমাদের এটা 1:2 হচ্ছে। 10:20 মানে কত? 1:2 হচ্ছে। তারপরে আমাদের আবার একটা কি ভরের বাটখারা থাকবে? 20 মিলিগ্রাম। তারপর আমাদের কত ভরের বাটখারা থাকবে? 50 মিলিগ্রাম। তাহলে এখানে হলো 1:2:2:5 হয়ে গেল। আচ্ছা, 50 মিলিগ্রামের পরে আমাদের কত মিলিগ্রামের বাটখারা থাকবে? 100 মিলিগ্রাম। 100-র পরে কত থাকবে? 100 আবার সেই 1 মানে 200। 200-র পরে কত থাকবে? আবার একটা 200 মিলিগ্রামের বাটখারা। আবার 200 মিলিগ্রামের বাটখারার পর কত থাকবে? একটা 500 মিলিগ্রামের বাটখারা।
আচ্ছা, তারপরে কত থাকবে? তারপরে নিশ্চয়ই আবার মনে হচ্ছে 1000 মিলিগ্রামের বাটখারা থাকবে। 1000 মিলিগ্রাম মানে 1 গ্রাম। তাহলে 1000 মিলিগ্রাম অবধি আমার যাওয়া দরকার নেই। অ্যালুমিনিয়ামের শুধুমাত্র এই কটা বাটখারাই থাকে। তাহলে কটা থাকছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। অ্যালুমিনিয়ামের বাটখারা কটা থাকছে? ও একটা ওজন বাক্সে 8টা থাকছে অ্যালুমিনিয়ামের বাটখারা। সেগুলোর ভর, টোটাল ভর কত হচ্ছে আমরা গুনি। দেখো 10, 20, 20, 50, এই কটা নিয়ে কত হবে? 100 mg। মানে কেন আমি সেই বলেছিলাম 1 থেকে 10-এর মধ্যে সবগুলো সংখ্যা পাবো। তাহলে 10 থেকে যদি শুরু করি তাহলে আমাদের 100 অবধি সব কটা সংখ্যা পাবো। তাহলে এই কোটা নিয়ে আমাদের কতটা ভর হচ্ছে? আমাদের ভর হচ্ছে, একটা বেশি দেখিয়ে দিলাম, এই কটা নিয়ে আমাদের ভর হচ্ছে কত? 100 mg। আচ্ছা, স্বাভাবিকভাবে এই কটা নিয়ে কত ভর হবে? নিশ্চয়ই আমাদের 1000 mg হবে, কারণ এটাও তো সে 1:2:2:2:5, অর্থাৎ 100 + 200 300 300 400 500 500 500 1000 mg। 1000 mg মানে মিলিগ্রাম, তাই তো? তাহলে টোটাল কতটা ভর আসবে? টোটাল হবে 1100 মিলিগ্রাম। তাহলে 1100 মিলিগ্রামকে যদি আমরা গ্রামে নিই তাহলে কি করব? 1000 দিয়ে ভাগ করব, তাহলে আসবে 1.1 মিলিগ্রাম। এটা কি? অ্যালুমিনিয়াম ধাতুর বাটখারা। আচ্ছা, তারপরে কিছু বাটখারা থাকবে কটা? তারপরে যে বাটখারাগুলো থাকবে সেগুলো হলো আমাদের পেতলের। আচ্ছা, তাহলে পেতলের বাটখারা কি কি আসবে? পেতলে শুরু হবে আমাদের 1000 mg, মানে এখানে 500 mg-তে শেষ হয়েছিল, তারপর 1000 mg-তে গেল। 1000 mg মানে কি? 1 গ্রাম। তাহলে প্রথমে আসবে 1 গ্রাম, তারপরে 2 গ্রাম, তারপরে 2 গ্রাম, তারপরে 5 গ্রাম, তারপরে 10 গ্রাম, তারপরে 20 গ্রাম, তারপরে 20 গ্রাম, তারপরে 50 গ্রাম, তারপরে আবার 100 গ্রাম, তারপরে তারপরে আর আমাদের নেই। তাহলে আমাদের এই 100 গ্রামে গিয়েই আমরা কি করছি? শেষ করছি। আচ্ছা, এই আমাদের ওজন বাক্স কমপ্লিট। আচ্ছা, এর মধ্যে এই অবধিও দেখো 1:2:2:5 অনুপাত আছে, এই অবধিও 1:2:2:5 অনুপাত আছে। এবার আমরা এগুলো যোগ করে দিই। দেখো এই অবধি যোগ করলে থাকবে কত? 10 গ্রাম। এই অবধি যোগ করলে থাকবে 100 গ্রাম, আর পরে লাস্টে একটা 100 গ্রাম আছে, মানে টোটাল কত? টোটাল হলো 10 + 100 110, আর প্লাস 100 210 গ্রাম। 210 গ্রাম। আচ্ছা, ছোট ছোট কতগুলো ছিল? ছোট ছোটগুলো ছিল, আচ্ছা 1.1, এটা গ্রাম হবে, হ্যাঁ মিলিগ্রাম লিখে ফেলেছিলাম। ছোট ছোটগুলো মিলিয়ে কত ছিল? ছোট ছোট মিলিয়ে ছিল 1.1 গ্রাম, আর বড়গুলো কত হলো? 210 গ্রাম। তা টোটাল যদি যোগ করি কত আসবে আমাদের? যোগ করলে আমাদের আসবে 211.1 গ্রাম। অর্থাৎ ক্ষুদ্রতম কত ভরকে আমরা মাপতে পারছি? যদি কোনো অন্য কারুকার্য ইউজ না করি, ক্ষুদ্রতম 10 মিলিগ্রাম ভরকে আমরা মাপতে পারি। আর সবচেয়ে বৃহৎ কত ভরকে আমরা মাপতে পারি? 211.1 গ্রাম। অর্থাৎ এই যে ওজন বক্স, এই ওজন বক্স যদি আমরা ইউজ করি তাহলে আমাদের পরিমাপের সর্বনিম্ন সীমা কত? 10 মিলিগ্রাম। তাহলে পরিমাপের সর্বনিম্ন সীমা মানেই কি? ত্রুটি। তাহলে ম্যাক্সিমাম কত ত্রুটি হতে পারে? 10 মিলিগ্রাম। আর সর্বোচ্চ সীমা কত? 211.1 গ্রাম। ঠিক আছে, এই হলো ওজন বাক্সের পুরো গল্প। আচ্ছা, এবার আমরা তুলা যন্ত্রে চলে আসি। তুলা যন্ত্র সম্পর্কে আইডিয়া পাওয়ার আগে প্রথমে একটা ছোট ভিডিও আছে, ভিডিওটাকে দেখে নাও। আচ্ছা, তুলা যন্ত্রের বেসিক ফান্ডাটা বোঝার আগে আমরা কিছু বেসিক আইডিয়া নিয়ে নিই কিভাবে আমাদের তুলা দণ্ডটি কাজ করে। ঠিক আছে, দেখো মনে করো এই স্কেলটি হলো একটি তুলা দণ্ড। ওকে, আচ্ছা এটি প্রায় 1 মিটারের একটা স্কেল। হ্যাঁ, স্কেলটার মাঝামাঝি মধ্যবিন্দু কত? 50-এর কাছাকাছি। আচ্ছা, যেহেতু একটু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে সেহেতু 50 থেকে একটু, হ্যাঁ অলমোস্ট 50-এর কাছাকাছিতে গিয়ে আলম্ব বিন্দুটা সেট হলো।
আলম্ব বিন্দু মানে এই বিন্দুর সাপেক্ষে স্কেলটা যদি আমি ঝুলিয়ে রাখি তাহলে সেটা একটা সাম্যে থাকবে, অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে যদি আমি স্কেলটাকে রাখি তাহলে সেটি কি রয়েছে, আনুভূমিকভাবে রয়েছে, অর্থাৎ ভূমির সাথে সমান্তরালভাবে রয়েছে। ঠিক আছে, এবার এই স্কেলটার একটা দিকে আমি একটা বস্তুকে রাখলাম, এই রাবারটাকে রাখলাম, মনে করলাম এই রাবারটা হলো আমাদের কাঙ্ক্ষিত বস্তু। ঠিক আছে, এর আমরা ভর নির্ণয় করব। আচ্ছা, যদি এই প্রায় শেষ প্রান্তের কত 100-র কাছাকাছি জায়গাতে আমরা কি করলাম, রাবারটাকে রাখলাম। এবার যদি এখানেও এই 0.5 মার্কের এখানে, ঠিক আছে, যদি রাবারটাকে রাখি তাহলে দেখো কি হচ্ছে, স্কেলটি আবার আনুভূমিক জায়গায় চলে আসছে। তাই তো, একটু ভুল হচ্ছে, আনুভূমিক জায়গাতে চলে আসছে। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় রাখা হচ্ছে, দুটোরই দুই প্রান্তে রাখা হচ্ছে, দুই প্রান্তে অলমোস্ট সেম জায়গায় রাখা হচ্ছে। আচ্ছা দেখো স্কেলটার কি হচ্ছে, এই যে যদি আমি এটাকে তুলাদণ্ড হিসাবে কল্পনা করি স্কেলটাকে, তাহলে দেখো তুলাদণ্ডটা লম্বা হওয়ার জন্য কি হচ্ছে, এর আন্দোলন প্রচণ্ড বেশি হচ্ছে, তাই তো। আচ্ছা ঠিক আছে, এবার এই কনসেপ্ট থেকে আমি বুঝতে পারছি যে যদি তুলাদণ্ডের ঠিক মাঝখানে আলম্ব পয়েন্ট হয়, এটা মাঝখানে তো, এখানে যদি আলম্ব পয়েন্ট হয় তাহলে দুদিকে সমান দূরত্বে সমান ভরের যদি ওয়েট রাখি, তাহলে আমাদের ওয়েট বলতে সমান ভর যদি আমি রাখি, তাহলে আমাদের দুটো তুল্য ভরকে আমরা তুলনা করতে পারবো। মানে রাবারের যে ভর হবে এই সাইডের আর এই সাইডের রাবারের যে ভর হবে সেম হবে। অর্থাৎ এটা যদি বস্তু হয়, এটা যদি বাটখারা হয়, বা এটা যদি বাটখারা হয়, এটা যদি বস্তু হয়, তাহলে আমরা এই বস্তুর ওজন ওই বাটখারা দিয়ে মাপতে পারছি। ঠিক আছে, এবার মনে করো আমরা একটু সরিয়ে দিলাম আলম্ব বিন্দুটাকে। যদি আলম্ব বিন্দুটাকে সরিয়ে দিই তাহলে আমাদের কি হচ্ছে, একটা দিকে কি হচ্ছে, নিচের দিকে ঝুঁকে পড়ছে, আর এই দিকটা উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, তো প্রশ্ন উঠতে পারে যে কেন এই দিকটা নিচে ঝুঁকে যাচ্ছে, এই দিকটা উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, তার একটা মেইন কারণ কি, আচ্ছা তোমাদের মনে হতে পারে যে এই দিকের স্কেলটা বেশ ভারী অংশটা, এই দিকেরটা ছোট, তার জন্য হচ্ছে। হ্যাঁ, তার জন্য তো হচ্ছে, কিন্তু যদি স্কেলটা ভরশূন্য থাকতো তাহলেও হতো। কারণ হলো এই যে বস্তুটা, এই বস্তুটা তো পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে, এই বস্তুটার ভরের জন্য আসলো ভার ইন্টু এই পয়েন্ট থেকে এই আলম্ব বিন্দু পর্যন্ত দূরত্ব তার কি হচ্ছে, বেশি। কার তুলনায় বেশি, এইখান থেকে এই বস্তুটার থেকে বেশি। তার জন্য এখানে একটা শক্তির তৈরি হচ্ছে। শক্তিটা কি, শক্তিটা হলো একটা মোমেন্ট, বলের ভ্রামক। সেই বলের ভ্রামকের জন্য কি হচ্ছে, এই আলম্ব বিন্দুর তুলনায় এটি নিচের দিকে নেমে যাচ্ছে, কারণ এই বিন্দুতে এই যে বস্তুটা আছে এর যে বল, মানে এর যে ওজন, এর ওজনের ভ্রামক বেশি। এবার যদি একে আমাদের সমান করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, দেখো তাহলে আমাদের বুঝতে পারছি রাবারের থেকে একটা পিনের যে দানি আছে তার ওয়েট অনেকটাই বেশি। পিনের দানিটা রাখার পরেও এখনো এটা উপরে ওঠেনি, পিনের দানিটাকে আর একটু দূরে সরিয়ে দিই, আরও আলম্ব থেকে দূরে সরিয়ে দিলাম, তারপরে একটু উঠছে, আরও দূরে সরিয়ে দিই, তাও উঠছে না। আচ্ছা, যদি না ওঠে তাহলে এবার আমরা একটা পেন্সিল কাটারকে রাখলাম, পেন্সিল কাটারকে রাখার পরে দেখলাম উঠে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ দেখো যেহেতু এই জায়গাটার কি হচ্ছে, এই দৈর্ঘ্যটা যেহেতু বেশি আমাদের, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দৈর্ঘ্য যেহেতু বেশি, সেহেতু এই পয়েন্টে খুব কম ভর দেওয়ার পরেও এই পয়েন্টে আমাদের অনেক বেশি ভরকে দিতে হচ্ছে। তাহলে যদি আমাদের ডান দিকে যদি আমরা বস্তু থাকে, তাহলে বস্তুর ওজনের জন্য যদি আমরা কি রাখি, এখানে বাটখারা রাখি, তাহলে আমাদের অনেক বেশি ভরে বাটখারাটা রাখতে হচ্ছে, তাই তো। অর্থাৎ কি হচ্ছে, এখানে একটা সাম্যের গল্প চলে আসছে। ঠিক আছে, তো সেই জন্যই যে কোনো তুলাযন্ত্রের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হওয়া দরকার। যদি দৈর্ঘ্য না সমান হয় তাহলেও আমরা কি কোনো বস্তুর ভরকে বার করতে পারবো না, অর্থাৎ এর ভরকে আমরা বার করতে পারবো না, পারবো, এবং তার ক্যালকুলেশনটা আমরা দেখবো ভিডিওতে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এই অবধি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকলো।
তাহলে মোটটা কথা আর একবার বলি, যদি আলম্ব বিন্দুটা একদম 50-এর কাছাকাছি থাকে, মানে দুদিকের বাহু সমান থাকে, দুদিকে যদি বাহু সমান থাকে তাহলে দুদিকে সমভর রাখলেও জিনিসটা কি থাকবে, হরিজন্টাল পজিশনে থাকবে বা আনুভূমিক থাকবে। আর যদি একদিকে বাহুর দৈর্ঘ্য বেশি থাকে, একদিকে কম থাকে, তাহলে যেদিকে বাহুর দৈর্ঘ্য বেশি সেদিকে কম ভরকে রাখতে হবে, আর যেদিকে বাহুর দৈর্ঘ্য কম সেদিকে বেশি ভরকে রাখতে হবে। রাখার পরে সেটি সাম্যাবস্থায় আসবে। এই হলো পুরো সিনারিও। ঠিক আছে, ভিডিওটা দেখে নিলে এবার আমি আবার বেসিক থেকে, মানে দেখো নিয়ে এটা ধরে নিয়ে শুরু করছি। দেখো, প্রথমে তুলাযন্ত্র বোঝার আগে তুলাযন্ত্রের প্রথমে কার্যপ্রণালী বুঝতে হবে বা কার্যপ্রণালী। আচ্ছা, কার্যপ্রণালী বলাটা ভুল, এটা হলো বেসিক্যালি তুলাযন্ত্রের যেটা থিওরি, হ্যাঁ, যে নীতিতে ভিত্তি করে তুলাযন্ত্র তৈরি হয়েছে। তাহলে কার্যপ্রণালী না লিখে এটাকে আমরা বলি নীতি। ধরো একটা দণ্ড আছে, এই দ্বন্দ্বটার উপরে দুটো প্রান্ত থেকে দুটো পাত্র ঝুলিয়ে দিয়েছি, এদিকে একটা পাত্র, এদিকে একটা পাত্র, ঝুলিয়ে দিলাম। ঠিক আছে, আর এই দ্বন্দ্বের ঠিক মধ্যবিন্দুতে আমরা একটা ছুরির ফলার মতন সরু জিনিসকে রাখলাম। সেটিকে একটা প্লেটের উপর আমরা রাখলাম, তাই তো? এটা যদি গল্প হয় তাহলে আমি জানি, যদি এই পাত্রটার ওজন মনে করলাম বা ভর মনে করলাম আমি L1, এই পাত্রটার ভর মনে করলাম আমি L2। যদি L1 ও L2 সমান হয়, অর্থাৎ পাত্র দুটির ভর সমান হয়, তাহলে আমি জানবো এই যে তুলাপাত্রটা আছে, তুলাপাত্রটা কি থাকবে, আনুভূমিক থাকবে, মানে হরাইজন্টাল থাকছে, মানে ভূমির সমান্তরাল থাকছে। কখন? যখন L1 = L2 হচ্ছে। এটাই হলো গিয়ে বেসিক ফান্ডা। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব, মনে করলাম দূরত্ব কত, মনে করলাম দূরত্ব 1 মিটার। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব, সেটিও মনে করলাম কত, 1 মিটার। যদি দূরত্ব সমান হয় আর তুলাপাত্রের যদি ভর সমান হয়, তাহলে এটি সাম্যে থাকবে। ঠিক আছে, কেন সাম্যে থাকবে সেটার কথা পরে আসছি, মোটটা কথা সাম্যে থাকবে। এই অবস্থায় বাদিকে, সাধারণত বাদিকে একটা বস্তুকে রাখা হলো, একটা বিচ্ছিরি দেখতে বস্তুকে রাখা হয়েছে। এই বস্তুর ভর মনে করো m। এই বস্তুটার ভর আমাদের বার করতে হবে। এবার আমি এই যে ডান পাশে আছে, ডান পাশে কি করব, অল্প অল্প করে বিভিন্ন বাটখারাকে রাখবো। প্রথমে একটা বাটখারাকে রাখলাম, দেখলাম কি, যখনই আমি শুধুমাত্র এই এম ভরকে রাখবো, তখনই আমাদের এই যে তুলাযন্ত্রটা কোন দিকে, এইদিকে বেঁকে যাবে, এরকমভাবে ঘুরে যাচ্ছে, তাই তো, ঘুরে যাচ্ছে তুলাযন্ত্রটা। আচ্ছা, অর্থাৎ যদি আমি দেখাই, তুলাযন্ত্রটা এরকমভাবে নেমে যাবে, এরকমভাবে বেঁকে যাবে। ঠিক আছে, এবার আমরা যাতে না বাঁকে তার জন্য কি করব, তার জন্য আমাদের প্রথমে এভাবে বেঁকে যাবে, তার জন্য আমাদের কি করতে হবে, একটা একটা করে এই দিকে ভার অ্যাড করতে থাকতে হবে, তাই তো। প্রথমে একটা ছোট বাটখারা দিলাম, তারপর আরেকটা বাটখারা দিলাম, তারপর আর একটা বাটখারা দিলাম। এরকমভাবে দেখা গেল 3টে বাটখারা দেওয়ার পরে বস্তুটা আবার আগের জায়গায় ফেরত চলে আসলো। আনুভূমিক পজিশনে আবার ফেরত চলে আসলো। কখন আসবে, যখন এই 3টে বাটখারার ওজন মনে করো তুমি কত, ভর মনে করো তুমি M1, যখন এই 3টে বাটখারার মোট ওজন, মোট ভার, মানে মোট ভর বেসিক্যালি এর ভরের সমান হবে, তখনই কি হবে,
এটি আবার হরাইজন্টাল প্লেনে চলে আসবে এবং আমরা কি বলতে পারি, এর থেকে বলতে পারি এই এম ভরের বস্তুর আর M1 ভরের বস্তুর কি সমান, ভর সমান, অর্থাৎ M ইকুয়াল টু M1। কখন বলছি, আমরা বলছি যখন আমাদের এই দুটো দৈর্ঘ্য সমান হচ্ছে, তুলাপাত্র মানে L1 ইকুয়াল টু L2 হচ্ছে, দুটো তুলাপাত্রের ভর সমান হচ্ছে, তখন যদি আমরা উপরে M ভরের বস্তু রাখি আর এদিকে M1 ভরের বাটখারা রাখি, তাহলে যদি সাম্য অবস্থায় আসে তাহলে আমি বলতে পারছি M1 আর M দুটোর মান কি সমান। এটি হলো মূল কার্যনীতি। আচ্ছা, এবার একটু গল্পটা চেঞ্জ করে দিই। কি চেঞ্জ করে দেব, এই যে আলম্বটাকে একটু বাদিকে নিয়ে আসি বা ডান দিকে নিয়ে আসি, মনে করি বাদিকে নিয়ে আসি, তাহলে কি হবে দেখি আমরা। কপি পেস্ট। যদি আমরা আলম্বটাকে ডান দিকে নিয়ে যাই, অর্থাৎ এখানে ছিল 1 মিটার, ঠিক আছে, এখন মনে করো এই ডিস্টেন্সটা হয়ে গেছে 1.5 মিটার আর এই ডিস্টেন্সটা হয়ে গেছে কত, 0.5 মিটার। যদি তাই হয় তাহলে আমরা জানি, আমাদের কমন সেন্স থেকেও আমরা জানি কি হবে, এই দিকটা নিচে নেমে যাচ্ছে, তুলা যন্ত্রটা কি করছে, আমাদের বাদিকে টিল্ট হয়ে যাচ্ছে। এবার আমরা যদি সামনে আনতে চাই তাহলে আমি কি করতে হবে, এই দিকে আমাদের আরও বেশি ভরকে অ্যাড করতে হবে, অর্থাৎ আমি এই দিকে আর একটা বাটখারা চাপালাম, আর একটা বাটখারা চাপালাম, চাপানোর জন্য আমাদের একদিকে M2 ভর যখন আসলো তখন মনে করো এটি আবার সাম্যাবস্থায় আসলো। আচ্ছা, তাহলে যদি সাম্যাবস্থা এবার আসে তাহলে সাম্যাবস্থায় নিয়ে নিই। আচ্ছা, হ্যাঁ, সাম্যাবস্থায় চলে এসছে, ঠিক আছে। যদি সাম্যাবস্থায় চলে আসে, এবার আমি আগের এক্সপেরিমেন্ট থেকে জেনেছিলাম M আর M1 সমান, কিন্তু এবার আরও বেশি ওয়েট অ্যাড করতে হয়েছে, অর্থাৎ M2 গ্রেটার দ্যান M1। তাহলে M2 কি বেসিক্যালি M নয়, M1 ইকুয়াল টু M, কিন্তু M2 আমরা মানটাকে পাচ্ছি কোথায়, পাচ্ছি ডান দিকের বাটখারাতে পাচ্ছি। তাহলে আমাদের এই যে M2 মানটা পাবো সেটা কি প্রকৃত মান, প্রকৃত মান নয়। তাহলে আমাদের M এর মানটা কি করে পাবো, সেটা আমাদের ত্রুটিপূর্ণ তুলাযন্ত্রে আমরা এক্সপেরিমেন্ট করে না, আমরা ক্যালকুলেশন করে দেখাবো, কিন্তু সেটা এখন কথা না। এখন বেসিক কথা হলো কেন এই ঘটনাটা ঘটছে, কেন আমাদের এই M এর থেকে M2 বেশি ভরকে দিতে হচ্ছে একে কোথায়, সাম্যাবস্থায় আনতে। তার কারণ হলো একটা নতুন ধরনের প্রপার্টিস, একটা নতুন ধরনের রাশি, সেই রাশিটি কি, বলের ভ্রামক। যখন আমরা M ভরের বস্তুকে বাদিকে রাখছি তখন পৃথিবী একে mg পরিমাণ বল দ্বারা নিচের দিকে টানছে। এই mg পরিমাণ বল, আর এই বলের প্রয়োগ বিন্দু কোনটা, এই পয়েন্ট এ, এই পেলো এই পয়েন্ট, লাল কালি দিয়ে দেখাই এ। এই এ থেকে এই যে আলম্ব এখন এখানে আলম্ব মানে যে পয়েন্টের সাপেক্ষে দুলছে, এই এ থেকে এই যে আলম্ব এর যে ডিস্টেন্সটা মনে করো এক্স, আমরা ধরেছিলাম এক্স ইকুয়াল টু 1.5, আমরা ধরছি, সেটা পরে বার করছি, আমরা ধরলাম এক্স। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা মনে করো ওয়াই। এই এক্স যেহেতু ওয়াই এর থেকে বড়, সেহেতু এই mg এই বিন্দুতে, এই আলম্ব বিন্দুতে mg যে ভর, মানে mg যে ভর না, mg যে ভার, মানে mg যে বল, অভিকর্ষ বল, এই mg বল এই বিন্দুতে একটা এফেক্ট তৈরি করবে। কি এফেক্ট তৈরি করবে, যে এফেক্টের জন্য তুলাদণ্ডটা নিচের দিকে নামতে চাইছে, মানে তাকে ঘোরানোর চেষ্টা করবে। এই যে
ঘোরানোর চেষ্টা করার যে এফেক্ট, সেটাকে আমরা কিভাবে ডিনোট করি? mg ইন্টু এক্স দ্বারা ডিনোট করি। একেই আমরা বলি এই যে আলম্ব বিন্দুতে আমাদের mg বলের ভ্রামক। একে আমরা কিভাবে লিখি? একে আমরা লিখি মোমেন্ট দিয়ে। মোমেন্টকে আমরা কিভাবে লিখি? mg মানে বল, আর বলের প্রয়োগ বিন্দু থেকে আলম্ব বিন্দু দূরত্ব অর্থাৎ এক্স। আচ্ছা, তাহলে এই বিন্দুতে mg বলের জন্য আবার আমি দেখাচ্ছি, এই বিন্দুর একটা নাম দিয়ে দিই ও। তাহলে আমরা আবার বলছি, ও বিন্দুতে mg ভরের জন্য বলের ভ্রামক বা মোমেন্ট কত? মোমেন্ট হলো mg ইন্টু এক্স। ঠিক আছে? আচ্ছা, এক্স এর ভ্যালু আমরা জানি 1.5, এটা আমাদের এই পরীক্ষাতে আমরা ধরে নিয়েছিলাম, সেটা আমরা পরে, সেটা আমাদের জানার দরকার নেই, আমরা এক্স ধরেই চলছি। আচ্ছা, সিমিলারলি এই যে বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু। এই বি বিন্দুতে এইখানে কত ভর দাঁড়িয়েছিল ফাইনালি? m2 ভরকে পৃথিবী কত জোর দিয়ে টানছে? m2g, মানে এইখানে বল কত? অভিকর্ষিত বল হলো এখানে m2g। আচ্ছা, এই m2g পৃথিবী কি করছে? m2g দিয়ে এইখানে যে বস্তুটা আছে, বস্তুটাকে কেন্দ্রের দিকে টানছে। তার জন্য কি হচ্ছে? এই বলের জন্য এই বিন্দুতে, ও বিন্দুতে একটা বলের ভ্রামকের তৈরি হচ্ছে। তার পরিমাণ কত? m2g ইন্টু ওয়াই, অর্থাৎ এম এ ও থেকে আর এম বি থেকে ওর দিকে m2g ইন্টু ওয়াই। এবার বলছি, এখানে একটা ফিজিক্সের প্রপার্টি চলে আসবে। কি চলে আসবে? যদি সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে এই বলটা একে যতটা শক্তি দিয়ে, মানে যতটা নতুন প্রপার্টিস দিয়ে, মানে যতটা মুভমেন্ট দিয়ে নিচের দিকে ঘোরাতে চেষ্টা করছে, এই বলটাও এইকে, এই সেম দ্বন্দ্বটাকে উল্টো দিকে কি হচ্ছে? ততটা শক্তি দিয়ে, মানে ততটা মোমেন্ট দিয়ে নিচের দিকে ঘোরানোর চেষ্টা করছে। যদি সমান সমান চেষ্টা থাকে, তাহলে বলতে হবে দুটি সাম্যাবস্থায় আছে, অর্থাৎ দ্বন্দ্বটা হরাইজন্টাল থাকবে। অর্থাৎ সাম্যাবস্থার সূত্র হলো দুদিকের মোমেন্ট এম এ ও ইকুয়াল টু এম বিও। অর্থাৎ যদি আমাদের সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে এম এ ও ইকুয়াল টু এম বিও। অর্থাৎ এম জি এক্স ইকুয়াল টু এম জি m2g ওয়াই। জি হলো অভিকর্ষ ত্বরণ, কেটে গেল, অর্থাৎ m বাই m2 ইকুয়াল টু ওয়াই বাই এক্স। m2টা একটু সুন্দর করে লিখি। আচ্ছা, ওয়াই কি? দেখো ওয়াই কি? ওয়াই এক্সের থেকে ছোট। আচ্ছা, ওয়াই যদি এক্সের থেকে ছোট হয়, তাহলে আমরা বলতে পারছি এর ভ্যালুটা একের থেকে কম, অর্থাৎ এম বাই m2 লেস দ্যান 1, অর্থাৎ m লেস দ্যান m2। অর্থাৎ যে ভরটাকে আমরা এখানে রেখেছিলাম, সেই ভরটা থেকে বস্তুর প্রকৃত ভরটা কি হচ্ছে? কম হচ্ছে। কিন্তু ফান্ডা সেটা নয়। ফান্ডা হলো গিয়ে, এটা হলো গিয়ে আমাদের মেইন ইকুয়েশান। অর্থাৎ এটাই হলো আমাদের, একটা তুলাযন্ত্র থেকে যখন আমরা মাপবো, তখন এটিই হলো আমাদের কি? মেইন সূত্র। অর্থাৎ m ইন্টু এক্স ইকুয়াল টু m2 ইন্টু ওয়াই। আর যেদিকে আমাদের কে বেশি হবে, এই যে আলম্বের থেকে দূরত্ব বেশি হবে বলের প্রয়োগ বিন্দুর, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বেশি হবে, এটা তো এক্স, যদি এটা বাহু ধরি, এই বাহুর দৈর্ঘ্য যেদিকে বেশি হবে, সেই দিকে আমাদের কম বল প্রয়োগ করলেও হবে। সেমভাবে একটা টিউবওয়েল চাপার জন্য, টিউবওয়েলের যত দূরে ধরবে, তত তোমাদের কম বল প্রয়োগ করে জল তুলতে পারবে। যত কাছে ধরবে, তত কি হবে? বাহুর দৈর্ঘ্য কমে যাচ্ছে, তাই বেশি বল প্রয়োগ করতে হবে। সেমভাবে একটা দরজা খোলার জন্য, দরজার যত দূরে বল প্রয়োগ করবে, তত কম বল প্রয়োগ করে দরজাটা খুলতে পারবে। আর যত কাছে বল প্রয়োগ করবে, তত বাহুর দৈর্ঘ্য কম হয়ে যাচ্ছে, অর্থাৎ বেশি বল প্রয়োগ করতে হবে। সেমই ফান্ডা। তাহলে এটা হলো কি? কার্যনীতি। এই কার্যনীতির উপর বেস করে আমাদের তুলাযন্ত্র তৈরি হয়। আর তুলাযন্ত্র কি করে তৈরি হয় সেটা আমরা দেখি। আচ্ছা, একটা তুলাযন্ত্রে একটা ঠিকঠাক ছবি নিয়ে নিচ্ছি। ছবিটা এখানে রাখলাম। আরও একটা নিয়ে নিচ্ছি, যেটা তোমাদের বইতে যে ছবিটা আছে সেটাও নিয়ে নিচ্ছি। কপি।
সেটাও এখানে রাখলাম। আচ্ছা, এবার আমরা ছবি আঁকবো আর এই দুটো ছবির সাথে মেলাবো। আচ্ছা, প্রথমে কি করা হচ্ছে, প্রথমে একটা পাটাতন নেওয়া হচ্ছে, কাঠের পাটাতন, ঠিক আছে? এই পাটাতনে তিনটে কি হচ্ছে, স্ক্রু লাগানো হচ্ছে। এই স্ক্রুগুলোকে বলছে লেভেলিং স্ক্রু, মানে এদের দ্বারা লেবেল করা হবে। SCREW। আচ্ছা, তিনটে জায়গায় চারটি স্ক্রু থাকতে পারে। মানে ধরো এটা হলো আমাদের একটা কাঠের পাটাতন, এর এইখানে, এখানে আর পিছনে, এখানে, এখানে, এখানে আর পিছনে, এই তিনটে ধরো কি করা হলো, লেবেলিং স্ক্রু দেওয়া হলো। এবার পাটাতনটা যদি আমাদের একটা দিকে বেঁকে যায় বা উঁচু হয়ে যায়, তাহলে আমাদের স্ক্রু ঘোরালে আমরা কি করতে পারি, এটাকে হরাইজন্টাল আনতে পারি, মানে একদম আনুভূমিক থাকবে, একদম ভূমি যে প্লেটে আছে সেই প্লেটেই থাকবে। কি করে প্লেটে আনবো সেটা আমরা পরে বলছি। মানে এটাকে ঘুরিয়েই এই লেবেলিং স্ক্রুগুলোকে আমরা টার্ন করে উপরের দিকে বা নিচের দিকে নিতে পারি, কাকে, এই পাটাতনকে। যদি এই স্ক্রুটাকে ঘোরানো হয় তাহলে পাটাতনটা এই দিকে উপরে উঠবে, যদি একে ঘোরানো হয় এই দিকে উপরে উঠবে, যদি একে উল্টো দিকে ঘোরানো হয় তাহলে এই দিকে নামবে, আবার যদি একে ঘোরানো হয় তাহলে পিছন দিক দিয়ে উঁচুতে উঠবে। আচ্ছা, এই হলো কি আমাদের প্রথম পাটাতন। তারপর পাটাতনের উপরে একটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে উলম্ব দণ্ডকে রাখা হচ্ছে। এই দণ্ডটাকে বলছে প্রধান স্তম্ভ বা পিলার। এই দণ্ডটাকে কি বলেছে, উলম্বভাবে রাখা হয়েছে, মানে এই যে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। আচ্ছা, এই পাটাতনটা হরাইজন্টাল আছে কি না বোঝার জন্য এই দ্বন্দ্বটাকে ইউজ করা হয়। কীভাবে ইউজ করা হয়, এই দ্বন্দ্বের থেকে একটা প্লাম্ব বা ওলনকে ঝোলানো হয়। বাড়ি করার সময় রাজমিস্ত্রিরা ইউজ করে দেখেছো, সেরকম একটা ওলনকে ঝোলানো হচ্ছে, ঠিক আছে? আর এই ওলনের নিচে একটা পিন রাখা হয়। অর্থাৎ যদি আমাদের এই দণ্ডটা যদি ভার্টিক্যাল থাকে, এই দণ্ডটা ভার্টিক্যাল থাকলে এই প্লেটটা কি থাকবে, হরাইজন্টাল থাকবে। মানে দ্বন্দ্বটা যদি উলম্ব থাকে, এই কোণটা 90 ডিগ্রি হওয়ার জন্য এই প্লেটটা কি হবে, আনুভূমিক থাকবে। সেটা আছে কিনা বোঝার জন্য এই দণ্ডটার প্রথমে উলম্বতা চেক করা হয়, ভার্টিক্যালিটি চেক করা হয়। সেটার জন্য কি করা হয়, একটা একটা আমরা ওলনকে ঝুলিয়ে দিই। যদি দণ্ডটা একদিকে বেঁকে থাকে তাহলে ওলনটা কি হবে, সেই দিকে বেঁকে যাবে, কারণ ওলন সবসময় ভার্টিক্যাল থাকবে, তাই তো? আর যদি দণ্ডটা এই দিকে বেঁকে যায় তাহলে ওলনটা এই দিকে চলে যাবে। অর্থাৎ ওলনের মাথাটা এই পিন বরাবর কখন হবে, যখন এটি একদম ভার্টিক্যাল থাকবে, মানে একদম উলম্বভাবে থাকবে, তখনই। যদি কোনো দিকে বেঁকে যায় তাহলে আমরা লেবেলিং স্ক্রু থেকে চেঞ্জ করে করে এই উলম্বটা অক্ষরেখা বরাবর আমরা কাকে আনতে পারি, আমরা এই ওলনকে আনতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই অবধি আমাদের বেসিক স্ট্রাকচার হলো। এবার আমরা একটা একটা জিনিস করে অ্যাড করব। আচ্ছা, এটাকে একটু আমরা নিচের দিকে সরিয়ে নিই। আচ্ছা, কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, যাই হোক। তো যদি এরকম গল্প হয়, এবার আমরা কি করছি, আমরা এই যে মূল পিলারটা, এই পিলারটার মাঝখানটা কি হয়, ফাঁপা হয়। মাঝখানটা একদম ফাঁপা হয়। এই পিলারের উপরে একটা চাবি থাকে, একটা নব থাকে, নবটাকে ঘোরানো যায়। নবটাকে যদি ঘোরানো হয় তাহলে এই মাঝখানে এই যে ফাঁকা জায়গাটায় অনেকটা স্ক্রুর মতো দাগ কাটা থাকে। আর তার মধ্যে একটা কি থাকে, একটা দণ্ড ঢোকানো থাকে। যদি একে ঘোরানো হয় যদি একে ঘোরানো হয় তাহলে এই দণ্ডটা ঘুরতে উপরে চলে আসে, ঠিক আছে? আর এই দণ্ডটার উপরের দিকে, এই দ্বন্দ্বটা এরকম, দ্বন্দ্বটা দাগ কাটা গায়ে খাঁজ কাটা, দ্বন্দ্বটার উপরের দিকে একটা প্লেট থাকে। আচ্ছা,
আর এই যে মূল পিলারের উপরে দুটো কি থাকে, দুটো রেস্ট করার জন্য স্ক্রু থাকে, দুটো বাহু থাকছে মনে করছো, হ্যাঁ। আচ্ছা, এই যে আমাদের এটা কি, এটা হলো আমাদের প্লেটটা কার উপরে, এই দণ্ডের উপরে, এই প্লেটটা এই দণ্ডের উপরে, আর এই দণ্ডটাকে কি কন্ট্রোল করছে, এই বাবাজি কন্ট্রোল করছে। এই দণ্ডের উপরে একটা অ্যাগাট থাকে, মানে একটা ছুরির মতো একটা ডায়মন্ডের একটা সরু একটা নাইফ এজ থাকে। এই নাইফ এজ থেকে আমাদের কে যুক্ত থাকে, আমাদের তুলার দণ্ড যুক্ত থাকে। মানে এতক্ষণ যে লাঠিটার ছবি আমরা এঁকেছি, যে দণ্ডটার ছবি আমরা এঁকেছি, যে এক্স আর ওয়াই যে বাহুর যে ছবি এঁকেছি, সেই জিনিসটা থাকে। এটি কার সাপেক্ষে ঘোরে, এই পয়েন্টের সাপেক্ষে ডান দিক বাদিক হতে পারে। অর্থাৎ এটা হলো একটা বাহু, এটা হলো একটা বাহু, আর এটা হলো একটা বাহু। সাধারণত দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়, এক্স ইকুয়াল টু ওয়াই হয়, তাই আমি দু জায়গায় ওয়াই না লিখে দু জায়গায় আমরা এক্স লিখছি। আচ্ছা, এই বাহুর মাথা থেকে কি হয়, একটা দড়ি দিয়ে দুটো পাত্র ঝোলানো থাকে। এই পাত্র দুটোকে আমরা বলি তুলা পাত্র। এই তুলা পাত্রের ভর দুদিকেই সমান হয়। এই হলো আমাদের একটা তুলা যন্ত্র। ওকে। আচ্ছা, যখন আমরা এই নবটা ঘোরাবো, তখন এই দণ্ডটা উপরের দিকে উঠে আসবে। উঠে আসার জন্য এই তুলা পাত্রটা কি হবে, আকাশে এরকমভাবে ভাসবে, এরকমভাবে ভাসছে। আর যখন এই নবটাকে আমরা উল্টো দিকে ঘোরাবো, তখন এই প্লেটটা নিচের দিকে নামতে থাকবে। নামতে নামতে কি হবে, একটা সময় এই প্লেটটা, এই যে দ্বন্দ্বটা কি হবে, এই দুটো রেস্ট পজিশনের উপরে এসে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, মনে হয় এরকমভাবে আলাদাভাবে সিলেক্ট করা যাবে না, তাও আমি ট্রাই করে দেখি। না, যাচ্ছে না। অর্থাৎ আমি কি বলছি, যখন এই নবটাকে আমরা ঘোরাবো, তখন এই দ্বন্দ্বটা নিচের দিকে নামবে, আর এই প্লেটটা কোথায় এসে দাঁড়াবে, এর উপরে এসে দাঁড়াবে। মানে রেস্ট পজিশনে এসে থাকবে, এই দুটোর উপর থাকবে। মানে তখন আমরা এর দিকে আর এদিকে কি লোড করব, ম্যাটেরিয়াল লোড করব। মানে এদিকে আমরা বস্তুকে রাখবো, এদিকে আমরা তুলাদণ্ডকে, এদিকে আমরা বাটখারাকে রাখবো, রেখে আমরা তুল্যমূল্য আলোচনা করব। ঠিক আছে, এই হলো একটা বেসিক ফান্ডা। এবার ধরো এখানে আমি বস্তুকে রাখলাম, আর এখানে আমি বাটখারা রাখলাম। ঠিক আছে, রাখার পরে দেখলাম আমরা এই দিকে বস্তুটার জন্য এই মালটা নিচের দিকে নেমে যাচ্ছে। সেটাকে আমরা কি করে বুঝবো নিচে নামছে কিনা? তার জন্য আমরা এখানে একটা স্কেল রাখবো। স্কেলটা কার গায়ে রাখবো? স্কেলটা রাখবো আমরা অন্য একটা কালার দিয়ে আঁকি। স্কেলটা রাখবো আমরা যে পিলার বা প্রধান স্তম্ভ ছিল তার গায়ে। আর এই দণ্ড থেকে একটা আমরা কি করবো, একটা পয়েন্টার নামাবো, পয়েন্টার। হ্যাঁ, এরকম একটা পয়েন্টার নামছে। যদি তুলাদণ্ডটা বাদিকে ঘোরে, মানে বাদিকের ওজন বেশি থাকে, তাহলে পয়েন্টারটা এরকমভাবে চলে যাবে। যদি তুলাদণ্ডটা ডান দিকে ঘোরে, ডান দিকের ওজন বেশি থাকে, তাহলে পয়েন্টারটা এই দিকে চলে যাবে। কারণ পয়েন্টারটা কার সাথে লম্ব থাকছে? এর সাথে লম্ব। তাহলে যদি লম্ব এরকমভাবে থাকে, তাহলে যদি আমরা এরকমভাবে হয়ে যায়, মানে দণ্ডটা যদি আমাদের বেঁকে যায়, তাহলে আমাদের পয়েন্টারটাও কী হবে, এরকমভাবে বেঁকে যাবে। দণ্ডের বাঁকার দিক আর পয়েন্টারের বাঁকার দিক সেম। ঠিক আছে, যদি তাই বেঁকে যায়, তাহলে আমরা এই দিকে আরও কী হবে, ভর দেব। ভর দিয়ে মানে এইদিকে ভর বেশি হয়ে গেছে, এদিক থেকে ভর কমাবো, কমিয়ে আমরা দেখব কখন এই পজিশনে আসে। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস থাকে, সেটি কি, আরও অনেক জিনিস থাকে বেসিক্যালি, সেটি কি, এখানে একটা ব্যালেন্সিং পিন থাকে দুদিকেই, দুটো ব্যালেন্সিং পিন থাকে। যখন ওয়েট নেওয়া হয় না, তখন আমাদের শর্ত কি, ওয়েট নেওয়ার আগে আমাদের প্রথমে এই যে নবটা ঘুরিয়ে প্রথমে একে দেখে নিতে হয় যে এটা হরাইজন্টাল আছে কিনা, আনুভূমিক আছে কিনা। যদি না থাকে, মনে করো এই দিকটা নিচু আছে, মানে পয়েন্টারটা আমাদের এরকমভাবে ঘুরে গেছে, মানে এই দিকের ভর বেশি আছে, তখন কি করা হয়, এই যে নবটাকে বাদিকে আরও বাদিকে নিয়ে যাওয়া হয় ঘুরিয়ে। এখানে বেসিক্যালি কি একটা ওয়েট থাকে, ওয়েটটা যত দূরে চলে যাচ্ছে, এই ওয়েটের যে এফেক্ট, কার সাপেক্ষে এফেক্ট,
এই আলম্বের সাপেক্ষে যে এফেক্ট, মানে এখানে যে ওয়েটের যে বাহু, এই বাহুটা আরও বেড়ে যাচ্ছে। ওয়েটের বাহু বেড়ে যাওয়ার জন্য এখানে একটা মোমেন্টের তৈরি হচ্ছে ওয়েটটার জন্য। সেই মোমেন্টটা করছে কি, এই দ্বন্দ্বটাকে নিচের দিকে নামাতে চেষ্টা করছে। অর্থাৎ যে মালটা এরকমভাবে হয়ে গেছিলো, দ্বন্দ্বটাকে এরকমভাবে হয়ে গেছিলো, এবার যেই এইখানে আমাদের কি বাড়ানো হচ্ছে, মোমেন্ট বাড়ানো হচ্ছে। মোমেন্ট বাড়ানো হচ্ছে কী করে, এই যে সেম ভরটাকে আরও বাঁদিকে নিয়ে যাওয়া হচ্ছে। যেই ভরটাকে আরও বাঁদিকে নিয়ে যাওয়া হবে, এর মোমেন্ট আরও বেড়ে যাবে। তখনই কী করবে, একে ঘুরিয়ে আবার আগের জায়গাতে সোজাভাবে নিয়ে আসবে। এরকম করে করে এইখানে যে ব্যালেন্সিং স্ক্রু সেটিকে বাঁদিকে নিয়ে, এদিকে ব্যালেন্সিং স্ক্রুকে বাঁদিকে নিয়ে এটাকে কী হচ্ছে, সোজাভাবে সোজা পজিশনে আনা হচ্ছে। আর যদি এটি ডান দিকে চলে যায়, তাহলে বুঝতে হবে আমাদের বাঁদিকে ভর বেশি আছে। তখন ডান দিকের যে ব্যালেন্সিং স্ক্রু সেটিকে আরও ডান দিকে নিতে হবে, বা বাঁদিকে ব্যালেন্সিং স্ক্রুকে বাঁদিকে আনতে হবে। এনে আমাদের দেখতে হবে কখন এটা একদম জিরো পজিশনে থাকে। এইখানে যে অংশাঙ্কিত থাকে, অংশাঙ্কিতগুলোর মধ্যে জিরো পজিশনে থাকে। এটা হলো আমাদের ব্যালেন্সিং স্ক্রুর ফান্ডা। আচ্ছা, খুব ডিটেলসে লেখা আছে জিনিসগুলো, সেগুলো তোমরা খুব ডিটেলসে মুখস্থ করবে, এবং সেখানে দিয়ে যদি কোশ্চেন হয় যাতে কখনো না আটকায়। আচ্ছা, আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে নর্মাল সিস্টেমে আমরা কত অবধি ওয়েট মাপতে পারি। আমরা ওয়েট মাপতে পারি 10 মিলিগ্রাম অবধি। তার থেকেও ক্ষুদ্রভাবে মাপার জন্য এখানে এই যে তুলাদণ্ডের গায়ে একটা স্কেল থাকে। একটা স্কেল থাকে, ঠিক আছে। এই স্কেলটাতে 10টা দাগ কাটা থাকে দুদিকেই, 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকেও 10টা এদিকেও 10টা। আর এখানে কি করে, 10টা দাগের মধ্যে কতগুলো গর্ত থাকে। এই গর্তের মধ্যে ছোট ভরের একটা জিনিসকে রাখা যায়, খুব হালকা ভরের, রেখে দেখা হয় ওই ভরটার সাপেক্ষে স্কেলটাকে ক্যালিব্রেট করা হয়। মানে ওই ভরটা কতটা দূরত্বে রাখা আছে, কত নাম্বার দাগে রাখা আছে, তার উপরে একটা এফেক্ট তৈরি হয়। এফেক্টটার জন্য কি হয়, একটা তুল্য ভর তৈরি হয়। সেই তুল্য ভর দিয়ে আমরা প্রধান যে মাপটা আমরা মাপতে পারি, তার থেকেও বেশি ক্ষুদ্র মাপকে আমরা মাপতে পারি। আচ্ছা, এই রিস্ক সিস্টেমটা আমরা একটু পরে বুঝছি। আগে আমরা ওভারঅল জিনিসটা আমরা বুঝে নিই, ঠিক আছে। এই হলো আমাদের মেইন সিনারিও। এবার আমরা অ্যাকচুয়াল ছবিতে দেখি। অ্যাকচুয়াল ছবিতে এটা হলো পাটাতন, এটা হলো ব্যালেন্সিং স্ক্রু যেটা দিয়ে আমরা ঠিক করি। এই হলো আমাদের প্রধান দণ্ড, ঠিক আছে। সেই প্রধান দণ্ডকে হরাইজন্টাল আছে কিনা বোঝার জন্য আমাদের কি করতে হবে, হরাইজন্টাল না ভার্টিক্যাল আছে কিনা বোঝার জন্য আমাদের এখানটা কী করছে, প্লাম বা ওলনকে দেওয়া হচ্ছে। এই ওলনের এটা হলো পিন। আচ্ছা, এই হলো আমাদের তুলাদণ্ড। এই তুলাদণ্ড থেকে একটা স্টাইরাপের মাধ্যমে, মানে এখানে একটা ছোট নাইফেস থাকে, তার উপরে একটা আংটা বসানো থাকে। সেই আংটা দিয়ে একটা এরকম বসানো থাকে, আরও একটা আংটা বসানো থাকে। সেখান থেকে দুটো, যাই বলো না কেন, থেকে একটা তুলা পাত্র থাকে। এদিকে একটা তুলা পাত্র, এদিকে একটা তুলা পাত্র। সাধারণত বাঁদিকে আমাদের যে বস্তু রাখা হয়, আর ডান দিকে আমাদের বস্তুর ভর রাখা হয়, রেখে আমাদের ওয়েটটা করা হয়। আচ্ছা, প্রথমে কি থাকে, প্রথমে এই যে নবটাকে জিরো পজিশনে নিয়ে আসা হয়, মানে এই নবটা দিয়ে আমাদের এই জিনিসটাকে উপরে নিচে করা যায়। প্রথমে যখন নিচে থাকে তখন এই দেখো এই তুলাদণ্ডটা এখানে রেস্ট পজিশনে আছে, মানে এই দুটো জায়গার উপরে দাঁড়িয়ে আছে। এবার যেই একে ঘোরানো হবে, সেই কি করবে, এই মাঝখানে মালটা উপরের দিকে উঠে যাবে। যেই মাঝখানের জিনিসটা উপরের দিকে উঠে যাবে, এই বিমটা উপরের দিকে উঠে যাবে। যেই বিমটা উপরের দিকে উঠে যাবে, আমাদের এই দুটো জিনিসকে, এই দুটো তুলাপাত্র ফ্রিলি কী হবে, মুভ করতে পারবে। আচ্ছা, যখন রেস্টে থাকে তখন বেসিক্যালি এখানে একটা রেস্ট দেখার জায়গা থাকে, এই যে ছোট্ট একটা জায়গা থাকে রেস্ট দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের বাংলা বইতে দেখো, বাংলা বইতে হলো এই ছবিটা আছে, এই সেম এখানে ছোট 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 অংশাঙ্কিত থাকে, সেগুলোকে আমরা রিস্ট সিস্টেম বলি। আচ্ছা, এই হলো গিয়ে রেস্ট, যখন আমাদের এই নবটা নিচে নামানো থাকবে। এই হলো আমাদের পয়েন্টার, যেটা আমাদের বুঝিয়ে দিচ্ছে আমাদের জুলাবাটা বাঁ দিকে আছে না ডান দিকে আছে। যদি বাঁ দিকে থাকে, এরকমভাবে যদি চলে যায়, তাহলে বুঝতে হবে এদিকের ওজনটা বেশি, এদিকে ভার বাড়াতে হবে। আর যদি এদিকে নেমে যায়, মানে এটা যদি এরকম চলে যায়, তাহলে বোঝাতে হবে এদিকে আমাদের ভারটা বেশি আছে। আচ্ছা, এই হলো আমাদের ব্যালেন্সিংয়ের জন্য দুটো, এই দুটো সরি এআরবি এই দুটো আমাদের কি ব্যালেন্সিং স্ক্রু। আচ্ছা, এবার আমরা একটা ভিডিও আছে, ছোট ভিডিও, সেটাতে আমাদের ল্যাবের যে একটা তুলা যন্ত্র, ভিডিওটা আমি ফেসবুক দিয়ে কালেক্ট করেছি। ভিডিওটা আমি এখানে চালিয়ে দিচ্ছি। চালিয়ে দেওয়ার সময় ভিডিওটা তুমি দেখে নিচ্ছ, ঠিক আছে। ভিডিওটা পজ করে দেখবে, পজ করে করে কোথায় কোথায় কী কী আছে সেটা আমাদের স্পষ্টভাবে লেখা আছে, সেটা দেখে নেবে। তুলাযন্ত্র কী করে ফাংশন করে সেটা বোঝার জন্য একটা ডাউনলোডের ভিডিও আছে আমার কাছে, সেটা আমরা দেখতে শুরু করি, ঠিক আছে। সেটা আমরা প্রথম থেকে দেখি। দেখো, তুলাযন্ত্র একটা কাঠের বাক্সে থাকে।
ঠিক আছে, তার ডান দিকে একটা দরজা থাকে, বাঁদিকে একটা দরজা থাকে, আর সামনে একটা ফ্রন্টের দরজা থাকে। আচ্ছা, এই যে দরজাগুলো থাকে, এই দরজাগুলো মেইনলি কী কাজে ইউজ করা হয়? এই ডান দিকে বাঁদিকের দরজাগুলো খুলে একে একে তো তুলাযন্ত্রকে সেট করা যায়, মানে ধরো তুলাযন্ত্রটা আলাদা আছে, পরিষ্কার টরিষ্কার করলে তারপর আবার আগের জায়গায় সেট করলে তখন ইউজ করা যায়। আর সবচেয়ে বেশি রানিং কন্ডিশনে ইউজ করতে হয় কিসের জন্য? আমাদের যে ব্যালেন্সিং পিনগুলো আছে, মানে যেগুলো ঘুরিয়ে তুলাযন্ত্রকে ব্যালেন্স করতে হয়, সেগুলোর জন্য। আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, আরেকটা কথা, পরিমাপ করার সময় সমস্ত দরজাগুলিকে বন্ধ রাখতে হয়। কারণ কি? যাতে কোনো বাইরের হাওয়াতে পরিমাপ পদ্ধতির যে জিনিসটা সেটা যাতে না নড়ে যায়। আচ্ছা, ফ্রন্ট ডোরটাকে স্লাইড করে উপরের দিকে তুলে খুলতে হয়। আচ্ছা, এটা হলো অ্যানালিটিক ব্যালেন্সের সাইড প্যান, মানে এটা বাঁদিকের যে তুলাপাত্র সেটি উপরে দেখো এটা স্টাইরাপ ওই যে টুকটুক করে নড়ছে তার সাথে লাগানো থাকে। এই ডান দিকের যে ব্যালেন্সিং প্যান সেটা, আচ্ছা, এটাও ডান দিকে একটা স্টাইরাপের সাথে যুক্ত থাকে। আচ্ছা, সাধারণত ডান দিকেরটাতে বাটখারা রাখা হয়। আর এই দেখো, এই দুটো হলো কি দুটো স্টাইরাপ, ঠিক আছে, মানে এর মাধ্যমে আমাদের ব্যালেন্সিং প্যানটাকে, মানে তুলা পাত্রটাকে ঝোলানো থাকে। এটা বাঁ দিকেরটা, এটা ডান দিকেরটা, ঠিক আছে। আচ্ছা, আর এটা হলো গিয়ে আমাদের এই যে পিছন থেকে বার করবে, দেখো এটা হলো আমাদের ওলন, হ্যাঁ, বা প্লাম্প। এটার সাহায্যেই আমাদের কি ভার্টিক্যালিটি বা উলম্বতা চেক করা হয়, ঠিক আছে। দেখো এটা নিচে একটা পয়েন্টার দেওয়া থাকবে, সেই পয়েন্টার সাথে একটা লাইনে থাকবে, সেটা আমরা পরে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের দুটো রেস্টের জায়গা। কোন দিকে রেস্টের জায়গা? যখন আমরা অ্যানালিটিক ব্যালেন্সটা ইউজ করছি না, তখন আমাদের তুলা পাত্র দুটো এই দুটো নাটের উপরে থাকে, ঠিক আছে। এটা হলো আমাদের পয়েন্টার, আর পয়েন্টারের উপর চারদিকে একটা গ্র্যাজুয়েটেড স্কেল আছে, যেটা আমি বলেছিলাম প্রধান মূল দণ্ডের সাথে থাকে, ঠিক আছে। এই পয়েন্টারটা বাদিক ডান দিক হলে বুঝতে হবে, বাদিকে গেলে বুঝতে হবে ডান দিকের ওজন বেশি, ডান দিকে গেলে বুঝতে হবে বাদিকের ওজন মানে ভর বেশি। আর যখন মাঝখানে থাকবে তখন বুঝতে হবে যে না, এটি একদম ঠিকঠাক জায়গাতে আছে। আর দেখো এই পয়েন্টারটা উপরে গিয়ে একদম তুলাদণ্ডের সাথে যোগ করা, ঠিক আছে, এই দেখো একদম তুলাদণ্ডের সাথেই কানেক্টেড করা রয়েছে। আচ্ছা, এটা হলো বাঁদিকের নাইফ এজ। এই নাইফ এজ এর অংশে কিন্তু স্টাইরাপ থাকে, দুটো নাইফ এজ থাকে, দুটো এরকম ফলার মতো থাকে, তার উপরে স্টাইরাপগুলোকে রাখা হয়, আর স্টাইরাপের এখানে একটা আংটা থাকে, তার থেকে তুলাপাত্রকে ঝোলানো হয়। আচ্ছা, এটা হলো দুটো রেস্ট, মানে দুটো স্থির, যেটা তুলাপাত্র যখন রেস্টে থাকবে তখন তার উপরে তুলাদণ্ডটা থাকে। দেখো ডান দিকের ব্যালেন্সিং হুইল আর ব্যালেন্সিং পিন, আর এটা আর অপোজিটে বাঁ দিকেরটা রয়েছে, এই দেখো এটা বাইরের দিকে ভিতরের দিকে ঘোরানো যায়, ঘুরিয়ে এটাকে কি করা হয়? ব্যালেন্স করা হয়। আচ্ছা, এই যে রাইডার স্কেল, যেটা সম্পর্কে লাস্টে টপিকে যে ডিসকাশন করলাম আমরা করব, তা 10টা ঘর থাকছে রাইডার স্কেলের, ঠিক আছে। তাতে ক্ষুদ্র 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 ওয়েট রেখে আমরা তুল্যমূল্য আলোচনা করে আরও ক্ষুদ্র মান পেতে পারি। আচ্ছা, এই যে রাইডার স্কেলকে এই যে ডান দিক থেকে, ডান দিকের দরজা খুলে বাইরের দিকে বার করা সরানো যায়, ওকে। আর তারপর দেখো এবার আমরা সেট করছি, এই যে স্টাইরাপকে রাখছি, হ্যাঁ, নাইফ এজের উপরে। আচ্ছা, এই যে এখানে 1 মার্ক করা আছে, আগেটা তো 2 মার্ক করা ছিল, 1 মার্ক করা মানে বাদিকের স্টাইরাপ, ঠিক আছে। এবার আমরা তুলা পাত্রকে রাখবো, এই দেখো তুলা পাত্রের গায়ে দুটো দাগ দেওয়া আছে কালো কালো, সেটাকে আমরা ডান দিকে রাখলাম। আচ্ছা, সাধারণত এই ডান দিকে তুলা পাত্রে বাটখারা রাখা হয়, এটা কনভেনশন ইউজ করা হয়। আর বাদিকে তুলা পাত্রে কী রাখা হয়? যে বস্তুর আমরা ওয়েট করব, সে বস্তুকে, যে বস্তুর আমরা ভর নির্ণয় করব, বারবার বলছি ওয়েট ওয়েট নয়, ভর নির্ণয় করব, তাকে রাখা হয়। আচ্ছা, এটা হলো এবার ব্যালেন্সিং কী করে করতে হয় সেটা, ঠিক আছে। দেখো এই যে নিচে 3টি কি আছে, কোনো ব্যালেন্সিং প্রক্রিয়া শুরু করার আগে, মানে আমরা ওয়েট নেব তার আগে দেখে নিতে হবে যে তুলাদণ্ডটা কী আছে, আনুভূমিক আছে কিনা। তার জন্য কি করে আমরা বুঝবো? আমরা বুঝবো পয়েন্টারের যে কাঁটাটা শূন্য দাগ আগে আছে কিনা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এই চাবিটা ঘুরিয়ে আমরা অ্যানালিটিক ব্যালেন্সটাকে বাতাসে উপরে তুলবো, ঠিক আছে, শূন্য। দেখো যে এটা ঘোরাচ্ছি, উপরে নাইফেসটা ঘুরছে, আর এই উপরে অ্যানালিটিক ব্যালেন্সটা উপরে উঠে যাচ্ছে। এবার আমরা দেখব, দেখো
এই যে আমাদের নিচে যে পিনটা আছে সেই পিনটা দেখো বাদিকে সরে গেছে, মানে বাদিকে সরে যাওয়া মানে কি ডান দিকটা ভারী আছে, তাই তো? অর্থাৎ ডান দিকটা ভারী থাকার জন্য আমাদের কি হবে, আমাদের অ্যানালিটিক ব্যালেন্সটা বলবো সাম্যে নেই। সাম্যে থাকলে কি হতো, হয় ডান দিক বা দিক দুদিকে সমান দূরত্বে ভাসতে থাকতো, কাঁপতে থাকতো, যদি সেটা বেশি সুবিধি হওয়ার জন্য সুস্থিতি না হতো, অথবা কি হতো, অথবা শুধু একটা দিকে গিয়ে স্থির থাকতো। কিন্তু দেখো এটা বাদিকে সরে গেছে, শূন্য দাগে নেই, ঠিক আছে? তাহলে এটাকে প্রথমে শূন্য দাগে আনতে হবে। আনার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে দেখে নিতে হবে আমাদের বাদিকে আছে মানে কি আছে, ডান দিকেরটার ভারটা আমাদের বেশি আছে, মানে বাদিকের ভরকে বাড়াতে হবে। বাদিকের ভর কী করে বাড়াবো, বাদিকের ব্যালেন্সিং পিনকে ঘোরাবো। কিন্তু তার আগে আমাদের দেখে নিতে হবে আমাদের উলম ওলন যেটা আছে, মানে প্লাম লাইনটা দেখতে হবে ঠিক পজিশনে আছে কি না। দেখো আমরা আগে নামিয়ে দেখলাম, দেখো প্লাম লাইন বাদিকে বেঁকে আছে। প্লাম লাইন বাদিকে বেঁকে আছে মানে কি, আমাদের যে প্রধান দণ্ডটা, প্রধান অক্ষটা, মেইন পিলার, সেটা কি বাদিকে হেলে আছে। এবার ওটাকে ডান দিকে নিতে হবে। তাহলে বাদিকে যদি হেলে থাকে, এটা যদি আমাদের পাটাতন হয়, তাতে যদি বাদিকে হেলে থাকে, তাহলে বাদিকে এবার তোলার জন্য বাদিকের যে স্ক্রুটা আছে, বাদিকের যে আমাদের ব্যালেন্সিং করার জন্য যেটা রয়েছে, লেভেলিং স্ক্রু যেটা রয়েছে, সেটিকে আমরা কি হবে ক্লকওয়াইজ ঘোরাবো বা ডান দিকেরটাকে নিচের দিকে নামাবো। এই ক্লকওয়াইজ ঘুরিয়ে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে, মানে মোদ্দা কথা বাদিকেরটাকে উপরে, বাদিকটাকে উপরে তুলবো, ডান দিকটাকে নামাবো। নামিয়ে একদম যেটা এরকম বাঁকা আছে সেটাকে সোজা করবো। এই বাদিকেরটাকে ঘোরাচ্ছে, ডান দিকেরটাকে উল্টো দিকে ঘুরিয়ে একটু নিচের দিকে নামাচ্ছে, নামিয়ে দেখছে যে ওলন লাইনটা কি আছে, একটা ওলনের মাথাটা ওই পয়েন্টটার উপরে আছে কিনা, ঠিক আছে? পিছনেও একটা লেভেলিং স্ক্রু আছে, দেখো একদম মাথায় চলে এসেছে, মানে আমরা বলতে পারছি এই জিনিসটা যেটা বাঁকা ছিল সেটা একদম সোজা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা দেখব যে এবার ব্যালেন্সিংয়ের পজিশনে আছে কি না, মানে পয়েন্টারের কাঁটাটা এবার শূন্যস্থানে আছে কি না। দেখো তোলার পরে দেখা গেল কি, দেখা গেল পয়েন্টারের কাঁটাটা এবারও একদম শূন্যস্থানে নেই, মানে এবারও শূন্য দাগে নেই, এবারও একটু বাদিকে হেলে আছে। অর্থাৎ এবারও বাদিকের ওয়েটটা কি কম, ডান দিকের ওয়েটটা কি বেশি। এবার বাদিকের বলের ভ্রামক বাড়াতে হবে, কারণ বাদিকে হেলে আছে মানে কি, এই যে বাদিকে হেলে আছে মানে ডান দিকটাতে ভয়ের বেশি হওয়ার জন্য এভাবে করে ঘুরে গেছে। তার জন্য কি হবে, বাদিকে আমাদের বলের ভ্রামককে বাড়াতে হবে, অর্থাৎ কি ব্যালেন্সিং যে স্ক্রু আছে সেটাকে আরও বাদিকে ঘুরিয়ে সরিয়ে নিতে হবে। ব্যালেন্সিং স্ক্রুকে আরও বাদিকে সরালাম, সরানোর পরে দেখতে পেলো যে দেখো অনেকটা একদম জিরো দাগে কাছাকাছিতে চলে এসছে, ঠিক আছে? দেখো অনেকটা আগে যতটা ছিল ডিফ্লেকশন তার থেকে অনেক কমে গেছে, হ্যাঁ, জিরো দাগে কাছাকাছি চলে এসছে। তাহলে আরেকটু ঘোরাবো, আরেকটু ঘুরিয়ে বাইরের দিকে বার করব, দেখবো এবার আমাদের জিরো দাগে চলে এসেছে। যেই জিরো দাগে চলে আসবে তখনই বলবো আমরা তুলা পাত্রটা আমাদের ওয়েট নেওয়ার জন্য একদম রেডি। এভাবে একটা তুলা যন্ত্রকে সেট করা হয়, ঠিক আছে? তারপর বাদিকে দাদিকে ওয়েট নিয়ে আমরা ওয়েট করি, দেখো একদম জিরো দাগে চলে এসেছে, ঠিক আছে? তাহলে আমরা পুরো ঘটনাটা দেখে নিলাম। আশা করি তুলা যন্ত্র নিয়ে আমাদের আর কোনো দিন কোনো ডাউট হবে না। ওকে, আচ্ছা, এবার আমাদের বেসিকটা তো আমরা বুঝে নিলাম। এবার আমাদের প্রথমে আসবে একটা ভালো তুলা যন্ত্রের কী কী গুণ থাকা দরকার, প্রথমে আমরা সেটা বুঝবো। আচ্ছা, তুলা যন্ত্রের আবশ্যিক গুণ। তার মধ্যে প্রথম পয়েন্টটা হলো তুলা যন্ত্রকে সুবেদী হতে হবে। 2 নাম্বার পয়েন্ট হলো দৃঢ় হতে হবে। আচ্ছা, যে পয়েন্টগুলো এর মধ্যে ব্যাখ্যা করতে হবে সেগুলো আমি বোঝাচ্ছি, আমি জাস্ট পয়েন্টগুলোকে বলে নিই। দৃঢ় হতে হবে মানে শক্তপোক্ত হতে হবে, এটা বোঝানোর কিছুই নেই। আচ্ছা, সি, সি কি, নির্ভুল হতে হবে। নির্ভুল বলতে যখন আমরা কোনো কিছুর ওজন নেব না, তখন মানে যে মুমেন্টে ওটা কোনো লোড করা নেই, কোনো ওয়েট রাখা নেই বাঁ দিকে ডান দিকে, তখন যেন ওটা
কি থাকে, পারফেক্টলি হরাইজন্টাল পজিশনে আসে, নির্ভুল হতে হবে। যদি নির্ভুল না হয়, ত্রুটিযুক্ত হয়, তাহলে তার রেমিডিস আছে, সেই রেমিডিসটাও আমরা দেখব। আচ্ছা, বি সি ডি। ডি কি? সুস্থির হতে হবে। এই এ আর ডি, এই দুজনকে নিয়ে একটু ডিসকাশনের দরকার আছে। প্রথমে আসি এ কে নিয়ে, সুবেদিতা। সুবেদিতা মানে কি? সুবেদিতা মানে বলছে সামান্য ভরের পার্থক্যেও ডিফ্লেকশন অনেক বেশি হবে। সামান্য ভরের পার্থক্য আমরা কি করব, ধরতে পারবো, তাই তো? পার্থক্য ধরতে পারবো। যদি সামান্য ভরের পার্থক্য ধরতে পারা যায়, তার মানে কি আমাদের অ্যাঙ্গুলার বা কৌণিক ডিফ্লেকশন বেশি, অ্যাঙ্গুলার ডিফ্লেকশন বেশি। কার? পয়েন্টারের। পয়েন্টারে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন মানে কি? তুলা দণ্ডের। উফ, অনেক শব্দ হয়ে গেল, দেখে নিচ্ছি। এই তুলাদণ্ডটা আছে, এর মাঝখানে একে রাখা আছে। এই তুলাদণ্ড থেকে একটা পয়েন্টারকে এভাবে করে আটকানো আছে, তাই তো? এই পয়েন্টার, এখানে বস্তুর ভার রাখা হয়, এখানেও একটা বস্তুর ভার রাখা হয়, মানে একটা দিকে বস্তু থাকে, একদিকে বাটখারা থাকে। এটাও তুলাপাত্র, এটাও একটা তুলাপাত্র। আচ্ছা, ভালো কথা, এই তুলাপাত্র, এইটা তুলাপাত্র, তুলাপাত্র, ওকে, ভালো কথা। এবার যদি এখানে একটু সামান্য ভর বেশি রাখা হয়, তখন যদি এই জিনিসটা একটু বেঁকে যায়, বেঁকে গেলে কীরকম দেখতে হবে? এরকম দেখতে হবে। তখন এই যে কোণটা, এই কোণটা যত বেশি বাঁকবে, তত পয়েন্টারটা বেশি বাঁকবে না? মানে যত সামান্য ভরের পার্থক্যে আমরা যত বড় কোণ পাবো, তত বেশি আমাদের পয়েন্টের ডিফ্লেকশন বেশি হবে। পয়েন্টের ডিফ্লেকশন বেশি হওয়া মানে কি, আমরা বুঝতে পারবো যে ভুল হচ্ছে। যদি সামান্য একটু পয়েন্টের ডিফ্লেকশন হয়, তাহলে কিন্তু আমি ধরতে পারবো না। অর্থাৎ সুবিদিতা মানে কি, যত কম ভরের পার্থক্যে আমাদের তুলাযন্ত্রে ডিফ্লেকশন আসবে। ডিফ্লেকশন মানে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন আসবে, কৌণিক সরণ হবে। কার? তুলাদণ্ডের বা পয়েন্টারের। পয়েন্টারটা যত তার বেশি মুভ করবে সামান্য পরে পার্থক্যে, তত সেই তুলাযন্ত্রটা তত বেশি সুবেদী হবে। এটা হলো আমাদের মোদ্দা কথা। তার জন্য কি করতে হবে? এই তুলাদণ্ডটাকে বড় করতে হবে। তুলাদণ্ড যত বড় হবে, তত কি হবে? তার ডিফ্লেকশনটা তত বেশি হবে। মানে ধরো তুলাদণ্ডটা এতটা বড় আছে, এবার এখানে একটা বস্তুতে ভর রাখা হলো। এবার যদি এইখানে রাখা হয়, এবার যদি সামান্য একটুখানি বাঁকে, তাহলে টোটাল যে বাঁকাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, এই যে পয়েন্টারটা আছে, পয়েন্টারটা যত দৈর্ঘ্য হবে, তত কিন্তু সামান্য অ্যাঙ্গুলার ডিফ্লেকশনেও পয়েন্টারটা কি হচ্ছে, অনেকটা বেশি মুভ করছে। কোন দিকটা মুভ করছে? এই দিকটা মুভ করছে, তাই তো? যদি ছোট পয়েন্টার হয়, সেটা যদি সামান্য অ্যাঙ্গুলার ডিফ্লেকশন হয়, তাহলে কতটুকু যাবে? এইটুকু সরবে। আর যদি বড় পয়েন্টার হয়, তার যদি সেম পরিমাণ অ্যাঙ্গুলার ডিফ্লেকশন হয়, তাহলে সেটি কতটা মুভ করছে? এতটা মুভ করছে, মানে সরলরৈখিক মুভমেন্ট অনেক বেশি হচ্ছে। তার জন্য পয়েন্টারটাকেও লম্বা করতে হবে। আচ্ছা, এই সুবিদিতার মেইন এবং বেসিক ফান্ডা হলো, আমাদের যে তুলা যন্ত্র আছে, তার যে ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্র আলম্ব বিন্দুর কাছাকাছি আনতে হবে। অর্থাৎ এই যে সিস্টেম, এই সিস্টেমের ভরকেন্দ্রটা যদি এটা হয়, ভরকেন্দ্র মানে সেন্টার অফ মাস, মানে এই পুরো জিনিসটার ভরটাকে আমি ধরে নিতে পারি এই বিন্দু থেকে কাজ করছে, এই বিন্দু থেকে পুরো জিনিসটার তুল্যমূল্য ভরটা কাজ করছে। যদি এই ভরকেন্দ্রটা যত আলম্ব বিন্দুর কাছে হবে, সে তত বেশি সুবেদী হবে। ঠিক আছে? এই সুবেদিতার সাথে আমাদের সুস্থিতি হওয়ার একটা বিপরীততম সম্পর্ক আছে। তার জন্য খুব বেশি সুবেদী হলে খুব বেশি সুস্থিত হয় না। আচ্ছা, সেটা আমরা বলছি। অর্থাৎ কেন এই এমজি, মানে এই যে ভরকেন্দ্রকে যত আমরা কাছাকাছি আনবো,
তত সামান্য অ্যাঙ্গুলার ডিফ্লেকশানে মনে করো ভরকেন্দ্রটা একটু বাঁদিকে সরে গেল, এই পয়েন্টে চলে গেল। ভরকেন্দ্র যদি একটু অন্যদিকে সরে যায়, মানে ভরকেন্দ্রের মুভমেন্ট কত হচ্ছে এখানে, এতটা মুভমেন্ট হচ্ছে। ভরকেন্দ্রের মুভমেন্ট এখানে কতটা হচ্ছে, অল্প একটু মুভমেন্ট হচ্ছে। কখন, যদি আমাদের একে অনেকটা সামান্য হয়, মানে এর যদি পরিমাণ খুব সামান্য হয়, মানে যদি আমাদের এই যে বল, এই এম এদিকে আছে, মনে করো এদিকেও এম আছে, এদিকেও এম ভর আছে। এবার এখানে এম এর সাথে সামান্য 1 মিলিগ্রাম অ্যাড করা হলো, তার জন্য কি হচ্ছে, ভরকেন্দ্রটা কি হচ্ছে, একটুখানি সরছে, সামান্য একটুখানি ভরকেন্দ্র সরছে। ভরকেন্দ্র যদি সামান্য একটুখানি সরে, তাহলে আমাদের কি হচ্ছে, এই ভরকেন্দ্রটা যদি সামান্য একটুখানি সরে, কিন্তু ভরকেন্দ্রটা যদি আমাদের কার কাছাকাছি থাকে, কার কাছাকাছি থাকে, আলম্ব বিন্দুর কাছাকাছি থাকে, তাহলে সামান্য একটু ভরকেন্দ্র সরলেও আমাদের কি হচ্ছে, এই যে অ্যাঙ্গুলার ডিফ্লেকশনটা কি হচ্ছে, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। কারণ ভরকেন্দ্র যেই আমাদের সরবে, সেই আমাদের এই জিনিসটা কি হবে, একটু বেঁকে যাবে। বেঁকে গিয়ে কি করবে, ভরকেন্দ্রটাকে কোনখানে আনার চেষ্টা করবে, আগের জায়গায় আনার চেষ্টা করবে। তাহলে ভরকেন্দ্র এখানে সরণ কত, সামান্য ভরকেন্দ্র সরণ। কিন্তু ভরকেন্দ্র সরণ সামান্য হওয়ার জন্য কি হচ্ছে, এই যে আলম্বটা আগের জায়গাতে এনে নিজেকে ঠিক করার চেষ্টা করছে। এবং ঠিক করার চেষ্টা করছে কারণ কি, সামান্য একটু বস্তুর ভরে চেঞ্জ হওয়ার জন্যই এই যে ভরকেন্দ্রের যে সরণ, সেই সরণটা কি হচ্ছে, যেহেতু কাছাকাছি থাকছে, সেহেতু অ্যাঙ্গুলার ডিফ্লেকশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ডিস্ট্যান্সটা, সামান্য একটু ডিস্ট্যান্স কিন্তু যাচ্ছে এই 1 মিলিগ্রাম ইউজ করার জন্য, কিন্তু অ্যাঙ্গুলার ডিফ্লেকশনটা কত পাচ্ছি, আমি পাচ্ছি প্রায় এতটা ডিফ্লেকশন পাচ্ছি। যে অ্যাঙ্গুলার ডিফ্লেকশনটা এতটা পাবো, সেই কি করবে, তুল্যমূল্যভাবে এও কি হবে, প্রায় সেম অ্যাঙ্গুলার ডিফ্লেকশনে চলে আসবে, চলে এসে এই এমজিকে আগের জায়গাতে নিয়ে যাবে। যদি ওটা এক্স্যাক্ট হয় না, আমি মোটামুটি থিওরিটা বলছি। কিন্তু যদি ভরকেন্দ্র দূরে হতো, তাহলে কি হতো, ধরো মনে করো ভরকেন্দ্র তো এইখানে, এবার যে 1 mg ইউজ করেছি, তখন ভরকেন্দ্র কতটা সরতো, ঠিক এইটুকুই সরতো। ভরকেন্দ্র যদি এইটুকু সরতো, তাহলে অ্যাঙ্গুলার ডিফ্লেকশনটা কতটা হতো, অনেক কম হতো। এই অ্যাঙ্গুলার ডিফ্লেকশনটা তো কম, অ্যাঙ্গুলার ডিফ্লেকশন তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ অ্যাঙ্গুলার ডিফ্লেকশন যদি কমে যায়, তাহলে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন বাড়ানোর জন্য আমাদের এখানে কত বেশি করতে হবে, 1 mg জায়গায় দেখা গেল 5 mg ইউজ করতে হলো। 5 mg ইউজ করলে এই এমজিটা এখানে না হয়ে এখানে হতো, তখন দেখা গেল সেম অ্যাঙ্গুলার ডিফ্লেকশন আমরা পেতাম। এখানে এইটুকু আমরা কৌণিক সরণ পেয়েছিলাম, এখানে আমরা সেম কৌণিক সরণ পাওয়ার জন্য আমাদের এমজিটাকে এই অবধি নিয়ে আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারছি এমজি বা ভরকেন্দ্র যত আলম্ব বিন্দুর কাছাকাছি থাকবে, তত সামান্য ভরের পার্থক্যেও ওর ডিফ্লেকশন প্রচণ্ড বেশি হবে। ঠিক আছে, এটাই হলো সুবিদিতার মূল কথা। আচ্ছা, তাহলে সুবিদিত লেখাগুলো দেখি কি কি হবে। তাহলে আমাদের উদ্দেশ্য হবে যে কোনোভাবে ভরকেন্দ্রকে আলম্ব বিন্দুর কাছাকাছি নিয়ে যাওয়া। যেভাবে আলম্ব বিন্দুর কাছাকাছি নিয়ে যেতে পারি, সেই প্রত্যেকটা প্রসিডিওরই কি সুবিদিতার হওয়ার মূল লক্ষ্যের দিকে এগোচ্ছি আমরা। তাহলে কি কি হচ্ছে, তুলাযন্ত্রকে সুবিধি হওয়ার জন্য প্রথমে কি হচ্ছে, যে তুলাপাত্রকে ইউজ করছি, সেই তুলাপাত্র সুবিধা হওয়ার জন্য কাকে বলছে সুবিদিতা, সেটা প্রথমে বলেছে। যে তুলাযন্ত্রে তুলাপাত্র দুটি সামান্য ভরের পার্থক্যের জন্য তুলাদণ্ডটি বেশি ভরের দিকে সরে যায়, তাকে তত বেশি সুবিধি বলে। সামান্য ভরের ডিফ্লেকশনে যার একটা সামান্য ভরের পার্থক্য, যার একটা বেশি ডিফ্লেকশন আসে, সে তত বেশি সুবিধি হওয়ার জন্য লম্বা সূত্রগুলো কি কি, নিয়মগুলো কি কি, তুলাদণ্ডকে লম্বা ও হালকা করে, যত লম্বা ও হালকা হবে ভরকেন্দ্র তত উপরের দিকে চলে আসবে, আলম্ব বিন্দুর কাছাকাছি চলে আসবে। আচ্ছা, লম্বা হওয়ার জন্য কি বললাম, আমাদের অ্যাঙ্গুলার ডিফ্লেকশন বেশি হবে, সামান্য ভরের পার্থক্যেও আমাদের টোটাল যে কৌণিক সরণটা বেশি হয়ে যাচ্ছে। সূচককে লম্বা করে, সূচক যত লম্বা হবে, পয়েন্টটা যত লম্বা হবে, তত বেশি ডিফ্লেকশন হবে, বোঝালাম। আচ্ছা, তুলা পাত্র দুটোকে হালকা করে, তুলা পাত্র যত হালকা হবে ভরকেন্দ্র তত উপরের দিকে চলে যাবে, তুলাপাত্র যত ভারী হয় ভরকেন্দ্র তত নিচের দিকে চলে আসবে। আচ্ছা, তুলাদণ্ডের ভরকেন্দ্র আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কমিয়ে, এটা হলো কি মুদ্রা কথা। তুলাদণ্ডের ভরকেন্দ্র আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কমালে সে বেশি সুবিধি হবে, আর সেটাকে আমরা বেশিভাবে বুঝবো যে সুবিধিটা চোখে দেখতে পাচ্ছি, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পয়েন্টারকে বাড়াতে হবে। এই দুটো হলো কি মেইন বেসিক ফান্ডা। আচ্ছা, নির্ভুলতা তো আমরা বলেছি, দৃঢ়তা আমরা বলেছি, আর একটা কি বলেছি, সুস্থিতি হতে হবে কাকে, ভালো তুলাদণ্ড হওয়ার জন্য। সুস্থিতি মানে কি, এই যে আমরা যখন মেজারমেন্টটা করছিলাম স্কেল দিয়ে, স্কেলটাকে যদি একটু সামান্য আমরা মুভ করি, তাহলে স্কেলটা বারবার দুলছিল, দুলে নির্দিষ্ট পজিশনে এসে স্থির হচ্ছিল না।
যত তাড়াতাড়ি নির্দিষ্ট পজিশনে এসে স্থির হবে সে তত বেশি সুস্থিতি হবে। সুস্থিতি হওয়ার জন্য কি বলছে? বলছে তুলাদণ্ডটি দুলতে থাকলে সেই দোলন দীর্ঘ সময় ধরে চলে। দীর্ঘ সময় ধরে যদি চলে তাহলে সেটি সুস্থিতি নয়। সুস্থিতি হওয়ার জন্য আমাদের দীর্ঘ সময় ধরে না চলে, অল্প সময় ধরে চলতে হবে। মানে তাড়াতাড়ি এরকম সারাদিন এরকম বাঁকছে এরকম করছে হবে না। তাড়াতাড়ি করে একটা আনুভূমিক পজিশনে চলে আসতে হবে। আচ্ছা, যত তাড়াতাড়ি স্থির আসবে তাকে তত বেশি সুস্থিতি বলে। এই সুস্থিতি হওয়ার জন্য মূল নিয়ম কি? মূল নিয়ম হলো আমাদের ভরকেন্দ্র যত বেশি নিচে থাকবে। কার নিচে থাকবে? আলম্ববিন্দু নিচে থাকবে, তত বেশি সুস্থিত, তত বেশি সুস্থিত। কেন আমি বললাম? দেখো, সেম এক্সাম্পল, সেম থিওরি, সেম গল্প, সেম আমরা গল্পে চলে আসবো। তার জন্য প্রথমে আমি জিনিসগুলো একটু মুছে দিই। হ্যাঁ, দেখো পরিষ্কার করে বোঝাই তোমাদের। এটা হলো আমাদের পয়েন্টার। পয়েন্টারের গল্প এখানে লাগবে না, বাদ দাও। এই হলো আমাদের, মনে করো আমাদের এই আলম্ব বিন্দুর কাছাকাছি আছে ভরকেন্দ্র, আর এখান থেকে মনে করো আলম্ব বিন্দু থেকে দূরে আছে ভরকেন্দ্র। ভরকেন্দ্রকে আমরা জি দ্বারা সাধারণত ডিনোট করি। সেন্টার অফ মাস সিজিও লিখি, সিজিও হয়, জিও হয়। আচ্ছা, কোনো একটা কারণে তুলাদণ্ডটাকে আমি একটু নাড়িয়ে দিলাম। যেই নাড়িয়ে দিলাম ভরকেন্দ্রটা কি হচ্ছে, এই পয়েন্ট থেকে একটু এই পয়েন্টে চলে গেছে। ভরকেন্দ্রটা মনে করো উপরের দিকে আছে, আলম্ব কাছাকাছি আছে। তাহলে নতুন ভরকেন্দ্র কোথায় হবে? নতুন ভরকেন্দ্র হবে এখানে। নতুন ভরকেন্দ্র যদি এখানে হয় তাহলে আমাদের মালটা কী হবে? এরকমভাবে নড়ে বেঁকে যাবে। তার জন্য কি হচ্ছে, এই ভরকেন্দ্রটা আমাদের নিউটনের লতে বলছে কি ভরকেন্দ্রটা আবার আগের জায়গায় ফেরত আসতে চাইবে। তাহলে ভরকেন্দ্র আগের জায়গায় ফেরত আসতে চাওয়ার জন্য কতটা বল প্রয়োগ করতে হবে? এতটা বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানে প্রত্যাবর্তন বলটা অনেক বেশি হবে। তার জন্য কি হবে, এ আবার সাম্যাবস্থায় এসে ভরকেন্দ্র আবার এই পয়েন্টে চলে যাবে। অর্থাৎ এই যে তুলাদণ্ডটা বারবার এরকম করে দুলতে থাকবে। আমি কিন্তু সামান্য ডিফ্লেকশন দিয়েছিলাম, সামান্য ফিজিক্যালি সরিয়েছিলাম, একটুখানি ডিফ্লেকশন দিয়েছি, কিন্তু তার জন্য কি হচ্ছে, তুলাদণ্ডটা বারবার এদিক ওদিকে নড়ছে, তাই তো? এদিক ওদিক করে নড়তে থাকবে, এরকম বাঁকতে থাকবে। কিন্তু ভরকেন্দ্র যদি নিচে হয়, মানে নিচে মানে কি, এই আলম্ব বিন্দুর থেকে যত দূরে হবে, ধরো এতটা দূরে হচ্ছে এই আলম্ব বিন্দু, সেখান থেকে ভরকেন্দ্র অনেকটা দূরে, যদি দূরে হয়, এবারও মনে করো আমি নাড়িয়ে দিয়ে ভরকেন্দ্রটাকে সেম লিনিয়ার ডিস্টেন্সে সরিয়ে দিলাম। আবার নাড়িয়ে দিয়েছি মানে ভরকেন্দ্র একটু সরে গেছে। এবার যদি ভরকেন্দ্র সরে যায় তাহলে দেখো এখানে আমাদের কৌণিক সরণটা কত হয়েছিল? এখানে আমাদের কৌণিক সরণ হয়েছিল এতটা, তাই তো? মনে করো এটা 30 ডিগ্রি। কিন্তু এখানে কি হয়েছে, এখানে কৌণিক সরণ কত হচ্ছে? তার থেকে অনেক কম হচ্ছে, মনে করো প্রায় 15 ডিগ্রি হচ্ছে। কৌণিক সরণ কম হচ্ছে, তার মানে কি? মানে হলো এই যে ফেরত আসার বলটা কি হচ্ছে? কম হচ্ছে। ফেরত আসার বল যদি কম হয় তাহলে কি করছে? এই দিকেও যখন যাবে তখন আবার এই দিকে যখন আসবে তখন যে টোটাল যে ফেরত আসার বলটা কম কাজ করবে। মানে আরও তাড়াতাড়ি করে সাম্যাবস্থায় চলে যাবে। অর্থাৎ কৌণিক সরণ কম হওয়ার জন্য এর টোটাল যে বাঁকাটা কি হচ্ছে? কম হচ্ছে, তাই তো? তাহলে টোটাল যদি কম বাঁকে তাহলে সে তাড়াতাড়ি করে আগের জায়গায় চলে আসবে। এটা হলো মোটামুটি ওভারঅল ফান্ডা। ঠিক আছে? কেন আমাদের ভরকেন্দ্রটা যত নিচে থাকবে তত বেশি সুস্থির হবে, আর যত উপরে থাকবে তত বেশি সুস্থিতি কম হবে কিন্তু সুবিদিতা হবে। তাই এই জন্য সুবিদিতা আর সুস্থিতি পরস্পর বিপরীতধর্মী। আমাদের একটা তুলাযন্ত্রকে সুস্থিরও দরকার, আবার সুবিধিও দরকার। তার জন্য একটা জায়গা থেকে আমাদের কম্প্রোমাইজ করতে হয় যে আমরা ঠিক এতটা সুবিধি নেব, এতটা সুস্থিতি নেব। আচ্ছা, অনেক তুলাযন্ত্রকে আমরা দেখি যে পয়েন্টারটা বাঁদিকে ডান দিকে শুধু মুভ করতেই থাকে। তাহলে সেই তুলাযন্ত্রটা সাম্যাবস্থায় আছে কিনা বোঝার জন্য আমাদের দেখতে হবে শূন্য দাগের থেকে যতটা বাঁদিকে যাচ্ছে ঠিক ততটাই ডান দিকে যাচ্ছে কিনা। মানে সেই তুলাযন্ত্রটা মনে করো অনেক বেশি সুবিধি হওয়ার জন্য সেটা কি হচ্ছে, খুব সামান্য ভরের পার্থক্যের জন্য বা সামান্য বায়ুর পার্থক্যের জন্য সেটা কি কাঁপতেই থাকছে। সেরকম যখন হবে আমাদের দেখতে হবে বাঁদিকে আর ডান দিকে পয়েন্টারটা সেম অ্যাঙ্গুলার ডিস্টেন্স বা সেম লিনিয়ার ডিস্টেন্স যাচ্ছে কিনা। যদি যায় তাহলে আমরা বলতে পারবো এই বস্তুটা সাম্যাবস্থায় আছে। আচ্ছা, এই অবধি আমাদের মোটামুটি মেইন ফান্ডাটা হয়ে গেল। শুধু একটা জিনিস বাকি আছে। কি বাকি আছে? আমাদের ত্রুটির ক্যালকুলেশনটা বাকি আছে, আর রিচ সিস্টেমটা বাকি আছে। আচ্ছা, রিচ সিস্টেম না, ওটাকে বেসিক্যালি
রাইডার সিস্টেম বলে। আমি ভুল বললাম, যে রাইডার সিস্টেমটা আমাদের এই মোমেন্টে না পড়লেও চলবে। আচ্ছা, তা রিজ না, এটা হবে রাইডার সিস্টেম। হ্যাঁ, এই রাইডার সিস্টেম আমাদের এই মোমেন্টে না পড়লেও চলবে, কিন্তু আগে আমাদের ত্রুটিটা দেখতে হবে। দেখো, ত্রুটিযুক্ত তুলা যন্ত্র। আচ্ছা, তুলা যন্ত্রের ত্রুটি দু রকমের হয়। এক হলো দুটো বাহুর দৈর্ঘ্য সমান না হতে পারে, আর এক হলো গিয়ে দুটো তুলা পাত্রের ভরের পার্থক্য থাকতে পারে। মানে যে তুলাপাত্র দুটো আমরা প্রাইমারিলি ইউজ করতাম, সেই তুলাপাত্রগুলোর মধ্যে একটা তুলাপাত্র মনে করো একটু ভারী, একটা তুলাপাত্র মনে করো একটু হালকা। আমরা বলেছিলাম দুটো তুলাপাত্র সমান ওজনের থাকতে হবে, কিন্তু সমান ওজনের নেই, সমান ভরের নেই। তাহলে প্রথমে হলো গিয়ে বাহু দুটির দৈর্ঘ্য আলাদা। বাহু দুটির দৈর্ঘ্য আলাদা, মানে এক্স নট ইকাল টু ওয়াই। এরকম একটা তুলাযন্ত্রে আমরা সঠিক পাঠ কি করে পাবো? এরকম তুলাযন্ত্রের সঠিক পাঠ পাওয়ার জন্য, আচ্ছা, এক্স নট ইকাল টু ওয়াই মানে আমরা একটু বিচ্ছিরিভাবে আঁকি। এটা মনে করো আমাদের তুলাযন্ত্রটা, ঠিক আছে? এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা, দুটো আমাদের ছবি দরকার, তাই আমরা দুটো ছবি এখানেই এঁকে নিচ্ছি। হ্যাঁ, কপি পেস্ট, ভেরি গুড। আচ্ছা, প্রথমে মনে করো কেস ওয়ান। কেস ওয়ানে আমরা বস্তুটাকে আমরা, এ হলো আমাদের বস্তু, এম ভরের বস্তু। যে এম ভরটা আমাদের অজানা, আমাদের এমটা কি অজানা, মানে এমটা আমাদের পার করতে হবে। এই এম ভরের বস্তু, আর এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই, বাহু দুটোর দৈর্ঘ্য। এম ভরের বস্তুকে ওজন বার করার জন্য, বস্তুর ভর বার করার জন্য আমরা ডান দিকে তুলাপাত্রে কি ওয়েট ইউজ করলাম? বাটখারা ইউজ করলাম। এখানে আমরা ছোট ছোট বাটখারা দিয়ে দেখলাম কখন গিয়ে এটি সাম্যাবস্থায় আসে। মনে করলাম এম টু ভরের বাটখারা যখন এদিকে এম টু না, এম ওয়ান ভরের বাটখারা যখন আমরা কোথায় ডান তুলাপাত্রে দিলাম, তখন মনে করলাম এটা সমান্তরাল পজিশনে এসেছে। কার? ভূমির, মানে হরিজন্টাল পজিশনে এসেছে বা আনুভূমিক পজিশনে এসেছে। যদি তাই হয়, আমরা কি জানি? সাম্যাবস্থার সূত্রে আমরা কি জানি? এই যে এম এর সাথে যদি আমরা এই বাহুর গুণ করি, এম ইন্টু, নিয়ম হলো এম জি, তাই তো? মানে এইখানে যে বলটা দ্বারা, মাধ্যাকর্ষণ বলটা দ্বারা টানছে, সেই বলটা কি এম জি, এফ ইকুয়াল টু এম জি, এই বল দ্বারা টানছে। তাহলে এম জি ইন্টু এক্স, এম জি ইন্টু এক্স মানে কি? এই এম জি বলের যে ভ্রামক, যে ভ্রামক কার সাপেক্ষে? এই বিন্দু সাপেক্ষে, যে একে নিচের দিকে টানছে, ইকুয়াল টু কী হবে? এই এম ওয়ান জি, এটা তো এম ওয়ান জি, এম ওয়ান জি বলের যে ভ্রামক এম ওয়ান জি, সেটি কোথায়, কোন দিকে টানছে? একে ডান দিকে ঘোরানোর চেষ্টা করছে। এম ওয়ান জি কোন দিকে ঘোরানোর চেষ্টা করছে? ডান দিকে, নিচের দিকে নামানোর চেষ্টা করছে। দুটো কী হবে? সমান হতে হবে। যদি সমান হয়, তাহলে এখান থেকে আমি পাচ্ছি জি জি গেল কেটে, এম বাই এম ওয়ান ইকুয়াল টু আমি পাচ্ছি ওয়াই বাই এক্স। এই ফর্মুলাটা আমি পাচ্ছি। আমার উদ্দেশ্য কাকে বার করার? এমকে বার করার। কার সাপেক্ষে? এম ওয়ান আর এম টু এর সাপেক্ষে। এম টু কি পরে আসছে? এম ওয়ানের সাপেক্ষে আর এম টু এর সাপেক্ষে, ঠিক আছে? এম ওয়ান কি? যদি আমি তুলাদণ্ডটাকে প্রথম পজিশানে বাদিকে রেখে, আর ভরকে বাদিকে রাখছি, আর আমাদের বাটখারাগুলোকে ডান দিকে রাখছি। আচ্ছা, পরের ক্ষেত্রে কেস টুতে কী করছি? আমরা ভরটাকে, যে ভরটাকে বার করতে হবে, সেটিকে আমরা ডান দিকে রাখছি, আর বাদিকে আমরা কি রাখছি? বাটখারা রাখছি। মনে করো এবার আমাদের ডান দিকে, বাদিকে এম টু ভরের বাটখারা রাখার পরে এই যে তুলাদণ্ডটা হরিজন্টাল হয়েছে। তাহলে আমি বলতে পারি সাম্যের সূত্র থেকে এম টু জি ইন্টু এক্স ইকুয়াল টু এম জি ইন্টু ওয়াই। সেখান থেকে আমি পাচ্ছি এম টু বাই এম
ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এই জি কেটে যাচ্ছে, তাই তো? দুটো সমীকরণ আমি পেয়ে গেলাম। তাহলে এখানে ওয়াই বাই এক্স কত? এখানে ওয়াই বাই এক্স মানে এম বাই এম ওয়ান, এখানে ওয়াই বাই এক্স মানে এম টু বাই এম। তাহলে এই দুটো সমান, এই দুটো সমান, অর্থাৎ এই দুটো সমান। এই দুটোকে আমরা সমানভাবে লিখি, সমানভাবে লিখি, তাহলে আমরা কি লিখব? এম বাই এম ওয়ান ইকুয়াল টু এম টু বাই এম, অর্থাৎ এম স্কোয়ার ইকুয়াল টু এম ওয়ান এম টু, অর্থাৎ এম ইকুয়াল টু রুট ওভার এম ওয়ান এম টু। তাহলে এটা দিয়ে পরীক্ষা কীরকম কোশ্চেন আসে? ফর্মুলা প্রুফ আসতে চাইতে পারে, অথবা চাইতে পারে আমাদের একটা বাটখারা আছে, বাটখারাটা দুটো বাহুর দৈর্ঘ্য, সরি আমাদের একটা বাটখারা বলছি কেন, আমাদের একটা তুলাযন্ত্র আছে, তুলাযন্ত্রে দুটি বাহুর দৈর্ঘ্য অসমান, যখন বস্তুটিকে তুলাযন্ত্রের বাদিকে রাখা হচ্ছে, তখন মনে করো আমরা 8 কেজি ওজন পেয়েছি, আর 8 কেজি না, 8 গ্রাম ওজন পেয়েছি। আচ্ছা, যখন তুলাযন্ত্রটাকে ডান দিকে রাখা হয়েছে, তখন মনে করো আমরা 16 গ্রাম ওজন পেয়েছি। তাহলে বলা হলো বস্তুটির প্রকৃত ওজন কত? আমরা কি করে বার করব? এটা হলো এম ওয়ান, এটা হলো এম টু। তাহলে তাহলে বস্তুর প্রকৃত ওজন কত? বাদিকে রাখলে পরে যে ওজনটা পাবো বস্তুকে, ডান দিকে রাখলে পরে বস্তুর যে ওজন পাবো, দুটোর গুণফল স্কোয়ার রুট, বা 8 গুণ 8 গুণ 2 16কে আমরা লিখছি, বা 8√2 এত কি কেজি। ঠিক আছে, এই হলো আমাদের এই ফর্মুলা ইউজ করে অঙ্ক করার পদ্ধতি। আমরা যে নোট আমার কাছে আছে, সেই নোটটা তোমাদের লাগলে বলবে, সেই নোটে এই ধরনের অঙ্ক 1000টা দেওয়া আছে। আচ্ছা, এই হলো কি এক ধরনের ত্রুটি। এবার আমরা সেকেন্ড ত্রুটিতে চলে আসি। এবার কি বলছে? তুলা পাত্রের ভর অসমান। দেখো, এতক্ষণ যে ফর্মুলাগুলো আমরা ইউজ করেছিলাম, সেই ফর্মুলাগুলোতে আমরা তুলাপাত্রের ভরকে আমরা গ্রাহ্য করিনি, কারণ আমরা জানতাম দুদিকেরই তুলাপাত্রের ভর কি আছে? সেম আছে। যেহেতু দুদিকে তুলাপাত্রের ভর সেম আছে, সেটিকে আমাদের জানার কোনো দরকার ছিল না। কিন্তু যদি তুলাপাত্রের ভর আলাদা থাকে, অর্থাৎ কি হচ্ছে, এই আলম্ব আছে, এদিকেও এক্স ডিস্টেন্স, এদিকেও এক্স ডিস্টেন্স, মানে এবার বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাই তো? এবার বাহুগুলোর দৈর্ঘ্য সমান। হ্যাঁ, এবার এখান থেকে একটা তুলাপাত্র রয়েছে। আচ্ছা, এই তুলাপাত্রটা মনে করো একটু বড়, আর এখানে একটা তুলাপাত্র রয়েছে, এই তুলাপাত্রটা মনে করো ছোট, অর্থাৎ এই তুলাপাত্রটার ভর কি? L1, এই তুলাপাত্রটার ভর কি? L2 থেকে বেশি। তাহলে যদি এরকম থাকে, তাহলে আমরা জানি কখনোই এই তুলাযন্ত্রটা হরাইজন্টাল অবস্থায় থাকবে না, আনুভূমিকভাবে থাকবে না। এবার আমাদের একটা বস্তুর ভর নির্ণয় করতে হবে, এই একটা ডিফেক্টিভ তুলাযন্ত্র দিয়ে কি করে নির্ণয় করব? আচ্ছা, এখানে জায়গার একটু খামতি আছে, এই কপিটা কাজ করে কিনা। বাহ, কাজ করছে। আচ্ছা, জাঙ্ক জিনিসপত্র, ভুলভাল জিনিস যেগুলো সাইডে আছে সেগুলো মুছে ফেলি। আচ্ছা, এখানেও সেম কেস 1 আর কেস 2। কেস 1-এ কী করছি আমরা? বস্তুটিকে বাঁ দিকে রাখছি এম, আর বাটখারাগুলোকে সমান্তরাল আনার জন্য ডান দিকে রাখছি। মনে করো বাটখারার ভর হলো M1। এবার আমরা সূত্র কি জানি? বাঁ দিকের টোটাল ভরের সাথে কার গুণ? এই এক্সের গুণ, তাই তো? মানে বাহুর গুণ। তাহলে বলের ভ্রামক হচ্ছে, তাহলে বাঁ দিকের মোট ভর কত? M প্লাস L ইন্টু জি, ভার হয়ে গেল, বল হয়ে গেল, তার সাথে কার গুণ হবে? বাহুর গুণ, ইকুয়াল টু কী হবে? M1 প্লাস L2, ডান দিকের টোটাল ভর, ইন্টু জি ইন্টু এক্স। এখান থেকে আমি কি পাচ্ছি? জি জি কেটে গেল, এক্স এক্স কেটে গেল, এম বাই এম মাইনাস M1 ইকুয়াল টু পাচ্ছি L2 মাইনাস L1। কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার কেস 2-তে চলে আসি। কেস 2-তে আমরা
বস্তুটিকে আবার ঘুরিয়ে এই দিকে রাখছি এম, আর এই দিকে বাটখারা রাখছি। এবার বাটখারাগুলো রাখলাম মনে করো M2 ভরের। আচ্ছা, আবার আমরা সাম্যের সূত্রে চলে যাই। কি হবে? M2 প্লাস L1 ইন্টু জি ইন্টু এক্স ইকুয়াল টু কী হবে? ইকুয়াল টু হবে M প্লাস L2 ইন্টু জি ইন্টু এক্স। আবার GX আর GX কেটে যাবে, অর্থাৎ থাকবে M2 প্লাস L1 ইকুয়াল টু M প্লাস L2, অর্থাৎ M2 মাইনাস M ইকুয়াল টু L2 মাইনাস L1। একে এদিকে নিয়ে যাচ্ছি, একে এদিকে নিয়ে আসছি। যদি সেটাই আমরা করি তাহলে আমাদের দেখো আবার সেম চলে আসছে, সেম সমীকরণ চলে আসছে। এই যে ডান পক্ষ সেম, তাহলে বাম পক্ষগুলো সেম হবে, অর্থাৎ আমরা বলতে পারি M মাইনাস M1 ইকুয়াল টু M2 মাইনাস M, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি 2M ইকুয়াল টু M2 প্লাস M1, অর্থাৎ M ইকুয়াল টু M2 প্লাস M1 বাই 2। অর্থাৎ যদি একটা পাটখারা ইউজ করা হয় যার তুলাপাত্রের ভর আলাদা, তাতে যদি আমরা তুলাযন্ত্রের বাদিকে বস্তুকে রেখে আমরা পেলাম 8 কেজি, তুলাযন্ত্রের ডান দিকে আমরা বস্তুকে রেখে বস্তুর ভর মাপলাম 16 কেজি, তাহলে বস্তুর অ্যাকচুয়াল প্রকৃত ওজন কত হবে? M ইকুয়াল টু 8 প্লাস 16 বাই 2, অর্থাৎ 24 বাই 2, অর্থাৎ 12 কেজি প্রকৃত ভর হবে এটা। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রুটি কি করে আমরা মুক্ত করব, তার জন্য কি ফর্মুলা সে দুটো আমরা জেনে নিলাম। ঠিক আছে, তাহলে এই অবধি মোটামুটি কমপ্লিট হলো। আচ্ছা, আর দুটো টপিক, ব্যালেন্সিং স্ক্রু আমরা পড়ানোর সময় পড়েছি, ভিডিওতেও তোমরা দেখে নেবে। আর আমাদের একটা সিস্টেম কি বাকি থাকলো? রাইডার সিস্টেম, তাই তো? আচ্ছা, এই যে রাইডার সিস্টেম, সেটা তোমাদের এই লেভেলের কোনো জায়গাতেই লাগবে না, শুধু আমি একটু বেসিকটা দিয়ে রাখছি, কারণ তোমাদের যখনই তোমরা তুলাযন্ত্র দেখবে উপরে দেখবে খাঁজ কাটা স্কেলগুলো থাকে। এই যে তুলাযন্ত্রটা থাকছে, এই দেখো তুলাযন্ত্রের এই যে তুলা দণ্ড থাকছে, এই তুলা দণ্ডের দুদিকে এই ব্যালেন্সিং স্ক্রু থাকছে, আর তার উপরে এই যে দাগ কাটা থাকছে। এই 0 1 2 3 4, এই 4 5 6 7 8, এই সরি 10 9 8 7 6 5 4 3 2 1 0, এই 0 থেকে 10টায় ডান দিকে 10টা বাদিকে ঘর থাকছে। এখানে যে গর্ত 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 পানা থাকছে, এইখানে কি করছে? এই যে মালটা, এই মালটার সাথে এখানে একটা হালকা ওয়েট আছে, ওয়েটটাকে গর্তের মধ্যে বসাচ্ছে। যদি এই গর্তে বসায় ওয়েটটার ভ্যালু আমার জানার দরকার নেই, যখন এই গর্তে ওয়েটটাকে বসানো হবে তখন মনে করা হবে 1 মিলিগ্রাম, সরি 10 মিলিগ্রাম ওজনের সমানুপাতিক। আমরা বস্তুকে কোন দিকে রাখি? বস্তুকে আমরা বাদিকে রাখি, আর ডান দিকে কি রাখি? আমরা তুলাযন্ত্রকে রাখি। আর বস্তুকে বাদিকে রাখার পরে দেখছে সামান্য এই যে আমাদের পয়েন্টারটা সামান্য বাদিকে হেলে আছে, সরি পয়েন্টারটা সামান্য ডান দিকে হেলে আছে। আচ্ছা, বস্তুকে এদিকে রাখলাম, এদিকে কিছুটা ভার দিলাম, ভার দেওয়ার পর দিলাম পয়েন্টারটা সামান্য এদিকে ডান দিকে হেলে আছে, অর্থাৎ কি বলছি আমরা? এইদিকে ভার একটু বেশি আছে। এবার আমরা কি করলাম? এইখানে এই রাইডার সিস্টেমে চলে গেলাম, চলে গিয়ে খুব ক্ষুদ্রাতি একটা ওয়েটকে আমরা এই পয়েন্ট 9 দাগে রাখলাম, পয়েন্ট 9 না 9 নাম্বার দাগে রাখলাম। রাখার ফলে একটা তুল্যমূল্য কি তৈরি হচ্ছে? একটা মোমেন্ট তৈরি হচ্ছে। এই পয়েন্টে রাখার জন্য মোমেন্টটা কত তৈরি হচ্ছে? এই ডিস্ট্যান্স ইন্টু এটা। এবার এই ডিস্ট্যান্সের সাথে এটা করলে পরে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হবে কি? জানার দরকার নেই। বলছে যদি 9 নাম্বার দাগে থাকে তাহলে বলছে ধরো এর ভ্যালু হলো মনে করো 0.02 মিলিগ্রাম, ধরে নিচ্ছি, কী করে ভার করছি জানার দরকার নেই, ধরে নিচ্ছি। যদি 9 নাম্বারে থাকে তাহলে 0.02, যদি আরও আগে যায় তাহলে ভরের পরিমাণটা আরেকটু কমবে। এরকমভাবে একটা স্কেলের তৈরি করা হচ্ছে, সেই স্কেলটাকে হলো রাইডার স্কেল। এবার তোমাদের আমি এক্স্যাক্ট ভ্যালুগুলো বলছি, দেখো। যদি ঘর, প্রতিটি ঘরের যদি আমরা একটা করে ছোট ছোট ভর রাখি, তাহলে প্রতিটি ঘরের জন্য কতটা তুল্য ভর বাড়বে? মানে এই একটা ঘরে একটা ছোট ভরকে রাখা, আর এইখানে যখন আমাদের এই তুলা পাত্রে যে ভরকে রাখা সমান হবে, কতক্ষণ সমান হবে? এই একটা ঘরে যদি আমি রাখি
ওয়ান ঘর ইকুয়াল টু হচ্ছে 1 mg। অর্থাৎ এই একটা ঘরে যদি আমি প্রথম ঘরে একটা সামান্য একটা জিনিসকে আমি রাখলাম, কি জিনিস আমার জানার দরকার নেই, এই স্কেল দিয়ে এটাকে মুভ করে এনে এখানে আমি রাখলাম, যেই রাখলাম দেখলাম আমি সমানভাবে সমান্তরালে চলে এসেছে, তাহলে আমি বলতে পারছি আমি বেসিক্যালি এই তুলাপাত্রে 1 mg রাখলে যা এফেক্ট এখানেও সেম এফেক্ট হচ্ছে। আচ্ছা, যদি 10 নম্বর ঘরে আমরা রাখা হয় তাহলে 10 নম্বর ঘর মানে কত, 10 ইন্টু 1 mg মানে 10 mg। আচ্ছা, যদি 4 নম্বর ঘরে রাখা হয় তাহলে 4 নম্বর ঘরে মানে এখানে 1 2 3 4, 4 নম্বর ঘরে আমি এই ছোটো জিনিসটা ওজনটাকে এনে রাখছি, এর মানে কি এর তুল্য ওজন হবে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4 mg। তাহলে আমরা আগে 10 mg পর্যন্ত আমাদের বাটখারা ছিল, কিন্তু এখান থেকে আমরা 1 mg পর্যন্ত মাপতে পারছি। বেসিক্যালি এই যে প্রতিটা ঘরকে আবার 10 ভাগে ভাগ করা থাকে, প্রতিটা ঘরকে আবার 5 ভাগে ভাগ করা থাকে, মানে আরও ক্ষুদ্র ঘরে যদি আমরা যাই তাহলে বড় ঘরগুলো কত, বড় ঘরগুলো হলো 1 mg করে গ্যাপ, আর তার যদি ক্ষুদ্র ঘরে যাই তাহলে আমরা বেসিক্যালি 1/5 মানে পয়েন্ট 2 mg, 0.2 mg ছোটো ছোটো মান আমরা বার করতে পারবো। তাহলে যদি বলা হয় যে একটা বাটখারাকে, এখানে সবকটা মুছে দিচ্ছি, তাহলে বলা হচ্ছে যে এই রাইডার সিস্টেমে 4.5 স্থানে একটা তোমার রাইডার স্কেলের মানটাকে যখন নেওয়া হচ্ছে 4.5-এ, তখন বলা হচ্ছে যে এই যে আমাদের পয়েন্টারটা সাম্যাবস্থায় আছে, তাহলে বলছে বস্তুর ভর কত। আচ্ছা, আমাদের তুলা পাত্রে অলরেডি মনে করো ভরকে রাখা রয়েছে, আর রাইডার যে স্কেল রয়েছে তাতে আমাদের কত জায়গাতে রয়েছে, 4.5 দাগে রয়েছে। আচ্ছা, 4.5 দাগ মানে 4.5 না, মনে করো 4.3 দাগে রয়েছে, মানে ওখানে তো 5টা দাগ বলেছে, 4.3 মানে 4টে বড় দাগ 3টে ছোট দাগ, 4টে বড় আর 3টে কি ছোট। 4টে বড় দাগ মানে কত, 4 ইন্টু 1 এত mg, আর 3টে বড় দাগ মানে কত, 3 ইন্টু 0.2 mg। তাহলে টোটাল যে বস্তুর ভর হবে সেটি কি হলো, গ্রাম প্লাস 3 দুগুণি 6 মানে 4.6 mg। যদি আমরা এটা গ্রামে নেই তাহলে গ্রাম, আচ্ছা mg হয়ে যাচ্ছে দুখানেই, তাহলে এখানে আমরা মনে করি m1 গ্রাম আর 4.6 মিলিগ্রাম মানে কত, 4.6 মিলিগ্রাম মানে আরও দুটো শূন্য চলে আসবে, মানে 0.0046 গ্রাম, মানে টোটাল বস্তুর ভর আসবে m1 প্লাস 0.0046 46 গ্রাম। এটা হলো বস্তুর প্রকৃত ভর। তাহলে রাইডার সিস্টেম ইউজ করে আমরা কি করে সূক্ষ্ম ভর নির্ণয় করতে পারি সেটা আমরা বুঝে গেলাম। তারপরে আর একটা সিস্টেম থাকবে, সেটি হলো আমাদের স্প্রিং তুলা। ঠিক আছে, স্প্রিং তুলা পড়লে আমাদের শেষ। স্প্রিং তুলাতে কি হচ্ছে, স্প্রিং তুলাতে একটা সিম্পল ব্যাপার, দেখো স্প্রিং তুলাতে কি হচ্ছে, একটা আংটার সাথে একটা স্প্রিংকে লাগিয়ে দিয়ে এখানে একটা হুক তৈরি করছে। এই হুকে প্রথমে 1 কেজি একটা ভর লাগাচ্ছে, যেই 1 কেজি ভর লাগাচ্ছে স্প্রিংটা কি হচ্ছে, এটা বলে যাচ্ছে, এখানে একটা সূচক থাকছে। তাহলে প্রথমে আমাদের কি হচ্ছে, একটা আংটা রয়েছে, তাতে আমরা একটা স্প্রিং রাখা রয়েছে, স্প্রিংয়ের সাথে একটা সূচক রয়েছে, ঠিক আছে, আর এখানে একটা বস্তু রাখা হচ্ছে। প্রথমে 1 কেজি বস্তুকে রাখা হলো, রেখে এই সূচকটা তখন কী হবে, নেমে যাবে, তখন এখানে একটা মার্ক করা হলো 1 কেজির মার্ক। তারপর 2 কেজিকে রাখা হলো, তো সূচকটা আরও একটু নেমে যাবে, তখন এখানে 2 কেজির মার্ক করা হলো। এরকমভাবে বিভিন্ন মার্কগুলো করা হচ্ছে। এবার যেই মোমেন্টে এই আংটাতে একটা ভর জানা হলো, একটা অজানা রাশিকে রাখা হলো, একটা বাজারের ব্যাগকে আমরা ঝুলিয়ে দিলাম, যেই বাজারের ব্যাগটাকে আমরা এই আংটা দিয়ে ঝুলিয়ে দেবো, এই আংটা দিয়ে যে বাজারের ব্যাগটাকে আমরা ঝুলিয়ে দেবো, এই যে আংটা দিয়ে বাজারের ব্যাগটাকে ঝুলিয়ে দেবো, সেই কি সূচকটা দেখা গেলো নিচের দিকে নেমে 2 কেজির কাছাকাছি দাঁড়ালো। তাহলে আমরা বলতে পারছি এই যে সূচকটা 2 কেজির কাছাকাছি সে নেমেছে, তার মানে বাজারের ব্যাগটার ওজন কত, 2 কেজি। ওজন তো না, ভর 2 কেজি। এটা কেন ত্রুটিযুক্ত কেন, দেখো আগেরটাতে কি হচ্ছে, আগেরটাতে জি এর ভ্যালু মানে অভিকর্ষ ত্বরণের ভ্যালু যাই থাকুক না কেন, দুদিকেই জি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছিল, কাটাকাটি যাচ্ছিল। তাহলে আগের যে তুলাযন্ত্র ছিল, তুলাযন্ত্রতে আমাদের অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করছিল না। কিন্তু ধরো এই স্প্রিং ব্যালেন্সটা আমি কলকাতায় বসে বানিয়েছি, কলকাতায় জি এর মান কি বেশি, কার তুলনায় বেশি, হিমালয় পর্বতের তুলনায় বা দার্জিলিংয়ের তুলনায় বেশি, তাহলে কলকাতায় কোনো বস্তুর এমজি বেশি,
তাহলে mg মানে কি বস্তুর ভার বেশি। তাহলে কলকাতার যদি আমি কোনো একটা বস্তুকে এখানে ঝুলিয়ে দিই 1 কেজির ভরের, তাহলে কি হবে, এর ডিফ্লেকশনটা অনেকটা বেশি হবে। দার্জিলিং গেলে ডিফ্লেকশনটা একটু কম হবে। তাহলে আমাদের বেসিক্যালি আমরা মানটা যে মাপবো সেই মানটা ত্রুটিযুক্ত হয়ে যাবে যদি আমাদের স্থান চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এটি অতটা কি হবে, অতটা বেশি অ্যাকুরেট না, স্থান চেঞ্জে এর মান চেঞ্জ হয়। তাহলে এর জন্য এটাকে কি করা হয়, এটাকে বলা হয় কোনো বস্তুর ওজন পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা তাকে স্প্রিং তুলা যন্ত্র বলা হয়। স্প্রিং তুলা যন্ত্রে বেসিক্যালি বস্তুর কী মাপে, ওজন মাপে, কারণ এখানে জিটা খুব এফেক্টিভ। আর ওখানে কিন্তু ওজন মাপছে না, বস্তুর ভর মাপছে, কারণ ওখানে জি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কাকে মাপছে, mg মানে পৃথিবী যতটা বল দ্বারা ওকে টানাচ্ছে, মানে 1 কেজি মার্ক থাকছে, কিন্তু বেসিক্যালি 1 কেজি ইন্টু জি থাকছে। ঠিক আছে, একটি ইস্পাতের স্প্রিং থাকে যাকে হুকের সাহায্যে ঝোলানো থাকে, আর একটি কাটা সূচক লাগানো থাকে। সূচকটি স্কেলে গা বরাবর ওঠানামা করতে পারে। যে বস্তুর ওজন পরিমাপ করতে হবে তাকে হুকে ঝোলানো থাকে, নিচের দিকে দৈর্ঘ্য বাড়ে, ওর গায়ে লাগানো সূচকটি গা বরাবর নিচে নেমে গিয়ে স্থির হয়ে যায়। মানে ফালতু কথা, মোদ্দা কথা হলো গিয়ে সূচকটা থাকছে, এই সূচকটা থাকছে, যখন একে নামছি সূচকটা নিচের দিকে নামছে, এর গায়ে কাটা 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 করা থাকে, কোন পজিশনে গিয়ে দাঁড়াবে সেই পজিশনটি হলো গিয়ে তার একটা তুল্যমূল্য তোমার বস্তুর ওজন। আর যদি তুমি সেটাকে ভার হিসেবে ধরো তাহলে বস্তুর ভর হিসেবে ধরো তাহলে বস্তু সেটা ভার। আলটিমেটলি মোদ্দা কথা আমি পাই কি, বস্তুর ভারকে পাই, ভরকে পাই না। আচ্ছা, এই হলো আমাদের তুলা যন্ত্র, যেটা অত্যন্ত সোজাভাবে বইতে লেখা আছে, সেটার মোটামুটি বেসিক ফান্ডা। আমি তোমাদের ক্লাস 9-এ এটা কভার করে দিলাম, ভালোভাবে কভার করে দিলাম, যাতে ল্যাবে গিয়ে বা 11-12-এ গিয়ে বা অন্য কোথাও গিয়ে যাতে নাস্তানাবুদ না হতে হয়, বলতে না পারো রাইডার সিস্টেম কি, বলতে না পারো সিস্টেমগুলো কিভাবে কাজ করছে। আচ্ছা, আচ্ছা, মাথায় রাখবে ভর মাপার যন্ত্র হলো তুলা যন্ত্র, আর ভার মাপার যন্ত্র কি, স্প্রিং ব্যালেন্স। আচ্ছা, এই অবধি শেষ থাকলো। পরের দিন আর দুটো দুটো ছোটো 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 টপিক কিছু থাকবে। ঘড়িটা বড় করে পড়তে চাইলে বড় করে, ছোটো করে পড়তে চাইলে ছোটো করে। আমি ঘড়ি নিয়ে অত বেশি যাবো না ডেপথে, মোটামুটি ছোটো করেই বোঝাবো। ঠিক আছে, চলো, ভালো থাকবে সবাই, পরের লেকচারে দেখা হবে।